Assalamualaikum sir. Walaikum assalam. Hello everybody. Good afternoon to all. কেমন আছো তোমরা সবাই ভালো আছো? জি স্যার ভালো আছি স্যার, আপনি কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ। শীত খুব ঠান্ডা বরিশাল। তোমাদের কি অবস্থা, ঠান্ডা কেমন? চিটাং শহরে ঠান্ডা নাই স্যার। ঠান্ডা নাই? স্যার রংপুরে ভয়াবহ ঠান্ডা। রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর ওইদিকে অনেক ঠান্ডা, রাজশাহী। যাই হোক, আমরা আমাদের ক্লাস শুরু করছি। আমরা গত ক্লাসে আমরা জেনারেল সিস্টেমিক স্টেটসে আমরা টক্সিমিয়া আমরা তোমাদের সাথে আলোচনা করেছিলাম। টক্সিমিয়া কি, টক্সিমিয়া কোন কোন ডিজিজে টক্সিমিক কন্ডিশন ক্রিয়েটস হয়, আর টক্সিমিক কন্ডিশনে জেনারেল সিস্টেমিক যে কন্ডিশনগুলো সৃষ্টি হয়, কি কি অ্যাবনর্মালিটিস গুলো সৃষ্টি হয়, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সাথে সাথে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন এবং ট্রিটমেন্ট, এগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করেছি। ট্রিটমেন্ট কি আলোচনা করা হয়েছিল? মনে হয় আলোচনা করা হয় নাই। ডায়াগনোসিস ট্রিটমেন্ট বাকি ছিল। ডায়াগনোসিস ট্রিটমেন্টটা বাকি ছিল না। তো আমরা ডায়াগনোসিস আমরা আলোচনা করি। ডায়াগনোসিস হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের উপর ভিত্তি করে আমরা যে ডায়াগনোসিস করি, এটা হবে তোমার প্রিজাম্পটিভ ডায়াগনোসিস বা টেন্টেটিভ ডায়াগনোসিস। হ্যাঁ, স্যাররা তোমাদের বলবে হোয়াট ইজ প্রিজাম্পটিভ ডায়াগনোসিস বা হোয়াট ইজ টেন্টেটিভ ডায়াগনোসিস, হোয়াট ইজ ফাইনাল ডায়াগনোসিস বা প্রিসাইজ ডায়াগনোসিস। বেশিরভাগ আমরা ডায়াগনোসিসে ফিল্ড প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা টেন্টেটিভ ডায়াগনোসিসটা করি। এটার আরেক নাম হলো প্রিজাম্পটিভ ডায়াগনোসিস। এই প্রিজাম্পটিভ বা টেন্টেটিভ ডায়াগনোসিস কিসের উপর ভিত্তি করে করা হয়? এটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল ডাটার উপর। এপিডেমিওলজিক্যাল ডাটার বেসিস গুলো কি? এপিডেমিওলজিক্যাল ডাটার বেসিস হলো তোমার হিস্ট্রি। হিস্ট্রি গুলো কি কি? অ্যানিমেলের হিস্ট্রি, পেশেন্টের অ্যানিমেল বলতে পেশেন্টের হিস্ট্রি, তারপর হলো পেশেন্টের ডিজিজ হিস্ট্রি, তারপর এনভায়রনমেন্টাল হিস্ট্রি, ম্যানেজমেন্টাল হিস্ট্রি, হ্যাঁ এগুলো। আর সাথে কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। তো বিভিন্ন সেপ্টিসেমিক বা টক্সিমিক কন্ডিশনে বিভিন্ন ধরনের অ্যাবনর্মালিটিস দেখা দেয়, যে বিভিন্ন সাইন সিমটম দেখা দেয়। তো কমন যে সাইন সিমটম গুলো তোমাদের সাথে আলোচনা করেছি, যে টক্সিমিয়ার ক্ষেত্রে, এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে টেম্পারেচার ইয়ে থাকে, অনেক ক্ষেত্রে রাইস থাকে, কিছু ক্ষেত্রে রাইস থাকে না। বেশিরভাগ ক্ষেত্রেই তোমার টক্সিমিয়া সেপ্টিসিমিয়ার ক্ষেত্রে টেম্পারেচার রাইজ থাকে, অ্যানিমেল ডাল ডিপ্রেস থাকে, মাসেল উইক থাকে, এটা হার্টবিট ইয়ে থাকে না, কার্ডিয়াক আউটপুট কম থাকে। এই জন্য তোমার বডির এক্সট্রিমিটিস গুলো ঠান্ডা থাকে, হ্যাঁ, কোল্ড স্কিন এক্সট্রিমিটি এগুলো দেখা দেয়। এটা হলো তোমার কমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস। তবে ক্লিনিক্যাল ফাইন্ডিংসে এখানে যেভাবে দেওয়া আছে, পরীক্ষার সময় এভাবে লিখলে হবে না। তোমার এখানে ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো, কিছু কমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস তোমাকে লিখতে হবে। যেমন তোমার কমন ক্লিনিক্যাল ফাইন্ডিংস, অ্যানিমেল উইল বি ডাল, তারপর হলো ডিপ্রেসড, তারপর হলো ডাল ডিপ্রেশন, যে অ্যানিমেল উইল বি ডাল ডিপ্রেসড, তারপর হলো কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটি, এক্সট্রিমিটিস গুলো ঠান্ডা হবে। তারপর কার্ডিয়াক আউটপুট কম হবে। অ্যানিমেল কিছু কিছু ক্ষেত্রে অ্যানিমেলের বডি টেম্পারেচার রাইজ করবে যদি ইনফেকশাস কেজে। বডি টেম্পারেচার রাইজ ইনফেকশাস কেজ। হ্যাঁ, এটা একটা উদাহরণ দিয়ে তোমাদের বললাম যে এখানে ডায়াগনোসিসের ক্ষেত্রে যে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো থাকবে, এখানে তোমার কমন কিছু ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিলে হবে, সবগুলো লেখার দরকার নাই। দেখো এখানে অনেকগুলো ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন আছে আলাদাভাবে। এন্ডোটক্সিমিয়ার ক্ষেত্রে দেখছো তোমার যে বডি টেম্পারেচার ডিক্রিজ, সিস্টেমিক আউটপুট, মাসেল উইকনেস, কোলাপস, কমা ডেথ, হাইপারথার্মিয়া ফলোড বাই হাইপারথার্মিয়া, এরকম অনেক থাকে। কিন্তু তোমার এখানে কিছু কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিলেই হবে, যে ডাল ডিপ্রেশন, কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটি, body temperature rise in infectious cases, especially at the initial time. later stage temperature আবার কমে যাবে।
এগুলো দিতে হবে। হ্যাঁ, শুধু তোমার হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন দিলেই হবে না, হিস্ট্রির সাথে সাথে তোমার এরকম হিস্ট্রির ক্ষেত্রেও তোমার কমন যে হিস্ট্রিগুলো এটা দেওয়া থাকবে। অ্যানিমেলের যে রিসেন্টলি অ্যানিমেল যে ডিজিজে আক্রান্ত হয়েছে বা রিসেন্ট ডায়েট চেঞ্জ করা হয়েছে, যেমন ডায়েট চেঞ্জের জন্য তোমার মেটাবলিক অ্যাসিডোসিস হয় বা কিটোসিস হয়, এই ধরনের সমস্যাগুলো হতে পারে। মানে যে ক্ষেত্রে যেটার সমস্যা ওই রিলেটেড হিস্ট্রি দিতে হবে। আর কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন গুলো তোমার ডায়াগনোসিসের ক্ষেত্রে দিতে হবে। যে শুধুমাত্র এরকম ভাবে আমার এখানে তোমার সময় লস হবে দেখে আমি দেখবা যে আমার হ্যান্ডআউট গুলোর মধ্যে আমি ডায়াগনোসিসের ক্ষেত্রে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনে এখানে আর আমি বিস্তারিত লিখি না, কিন্তু তোমরা যখন পরীক্ষাতে লিখবে তখন তোমাদের কিছু কমন হিস্ট্রি লিখতে হবে এবং কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন লিখতে হবে। এইভাবে প্লেন লিখলে হবে না, হ্যাঁ, কিছু কিছু পয়েন্ট ধরে তোমার লিখতে হবে। ল্যাবরেটরি ডায়াগনোসিস, ইট ইজ রিকোয়ার্ড ফর কনফার্মেটরি, এটা তোমার স্পেসিফিক ডায়াগনোসিস। ল্যাবরেটরি ডায়াগনোসিসটার মাধ্যমে আমরা স্পেসিফিক ডায়াগনোসিস করি, যেটাকে আমরা বলি কনফার্মেটরি ডায়াগনোসিস। যেমন স্পেসিফিক ইটাইলজিক্যাল এজেন্ট, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে ব্যাকটেরিয়া আইসোলেশন, আইডেন্টিফিকেশন, কালচার বা বায়োকেমিক্যাল টেস্ট, এগুলোর মাধ্যমে আমরা কনফার্মেটিভ ডায়াগনোসিস করতে পারি। বা যে সমস্ত টক্সিন আছে ওইটা আমরা এটা ব্লাড থেকে আমরা স্পেসিফিক টক্সিন আমরা ডিটেকশন করতে পারে। বা টক্সিনের জন্য তোমার যে অ্যান্টিজেনিক টক্সিনের জন্য তোমার স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হবে, এটা সিরাম থেকে আমরা স্পেসিফিক অ্যান্টিবডি আমরা ডিটেকশন করি সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে। এভাবে আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস করতে পারি। তবে ডায়াগনোসিস অলওয়েজ টাইম যে কোনো ধরনের ডিজিজের ডায়াগনোসিসের ক্ষেত্রে এটার মেইন বেসিস ভিত্তিতে হলো, বিশেষ ক্ষেত্রে প্রিজামটিভ ডায়াগনোসিসের ক্ষেত্রে যেটাকে আমরা বলি টেন্টেটিভ ডায়াগনোসিস, এটা হবে অন দ্য বেসিস অফ হিস্ট্রি অ্যান্ড ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। হিস্ট্রি হলো তোমার ডিজিজটা কি জন্য, ডিজিজটা কোন প্রেক্ষিতে কিসের ভিত্তিতে তোমার ডিজিজটা হয়েছে, এই রিলেটেড কিছু কমন হিস্ট্রি দিতে হবে। হিস্ট্রি তোমার বিভিন্ন পার্ট থাকে, অ্যানিমেল হিস্ট্রি, ডিজিজ হিস্ট্রি, এনভায়রনমেন্টাল হিস্ট্রি, হ্যাঁ, বিভিন্ন পার্ট থাকে। এখানে তোমার অ্যানিমেলের হিস্ট্রিতে অ্যানিমেলের এজ একটা ইম্পর্টেন্ট, ডেমোগ্রাফিক ডাটা, তারপর এনভায়রনমেন্টাল কন্ডিশনটা একটা ইম্পর্টেন্ট, যেটা অ্যানিমেলটা হয়তোবা তোমার অনেকক্ষণ ধরে বৃষ্টিতে ভিজেছে, অথবা তোমার অনেকক্ষণ ঠান্ডাতে ছিল, যার জন্য ঠান্ডা লাগছে, এরকম তোমার হিস্ট্রিতে থাকবে। যে ডিজিজের ক্ষেত্রে যেটা আর কি, এরকম তোমার হিস্ট্রি থাকবে। তারপর তোমার ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে তোমার ওই ডিজিজের কিছু কমন ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন লিখতে হবে। ট্রিটমেন্ট শুড বি ডিরেক্টেড অ্যাকর্ডিং টু কজাল এজেন্ট, কারণ কজাল এজেন্ট অনুযায়ী চিকিৎসা দিতে হবে। ট্রিটমেন্ট শুড ইনক্লুড রিমুভাল অফ কজাল এজেন্ট, ফোকাই অফ ইনফেকশন। যাই হোক, মানে ট্রিটমেন্ট শুড বি ডিরেক্টেড অ্যাকর্ডিং টু কজাল এজেন্ট, যে কজের জন্য তোমার ডিজিজটা হয়েছে ওই কজ অনুযায়ী চিকিৎসাটা দিতে হবে। যেমন আমরা ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে, ব্যাকটেরিয়াল টক্সিমিয়ার ক্ষেত্রে, যেটা অ্যান্ড্রোটক্সিমিয়া, যে বিশেষ করে সালমোনেলোসিস, কোলিবিসিলোসিস, হ্যাঁ, এগুলো অ্যান্ড্রোটক্সিমিয়া করে। এই ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা চিকিৎসা দিতে পারি। এই জন্য এটাকে বলছে অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ এটা অ্যান্টিবায়োটিকও হতে পারে বা তোমার কেমোথেরাপিউটিক ড্রাগও হতে পারে। আর অ্যান্টিবায়োটিক অলওয়েজ টাইম এটা অ্যান্টিবায়োটিক, যেটা অ্যান্টিবায়োটিকের সংজ্ঞাতে তোমরা জানো, যেটা বায়োলজিক্যাল এজেন্ট থেকে তৈরি হয় এবং এটা ইউজ হয় এগেনস্ট বায়োলজিক্যাল এজেন্ট। যেটা বায়োলজিক্যাল এজেন্ট থেকে তৈরি, কারণ তোমরা পেনিসিলিন এটা তৈরি হয় ফাঙ্গাস থেকে। তোমরা জানো যে প্রথম অ্যান্টিবায়োটিক যে পেনিসিলিয়াম নোটেটাম নামক ফাঙ্গাস থেকে তৈরি হয় এবং এটা ইউজ হয় তোমার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে, যে বিশেষ করে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে। এই জন্য অলওয়েজ টাইম অ্যান্টিবায়োটিক উইল বি ইউজ originated from biological source and it will be used against biological agent, হ্যাঁ, যেটা ইউজ হবে। আর কেমোথেরাপিউটিক এজেন্ট এটার সোর্স হবে কেমিক্যাল এজেন্ট এবং এটা ইউজ হবে বায়োলজিক্যাল এজেন্টের বিরুদ্ধে। এই টার্মগুলো তোমরা ফার্মাকোলজিতে বা অন্য ইয়ার ক্ষেত্রে তোমরা স্যাররা বিস্তারিত বলবে, হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক, হোয়াট ইজ অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ, হোয়াট ইজ কেমোথেরাপিউটিক ড্রাগ, হ্যাঁ, এগুলো বিস্তারিত স্যাররা বলবে। আর এটাকে কমনলি বলা হয় অ্যান্টিমাইক্রোবিয়ালস। অ্যান্টিমাইক্রোবিয়ালস এটা অ্যান্টিবায়োটিক, যেটা তোমার আমরা এভাবে বলতে পারি, অল অ্যান্টিবায়োটিক্স আর অ্যান্টিমাইক্রোবিয়াল বাট অল অ্যান্টিমাইক্রোবিয়ালস আর নট অ্যান্টিবায়োটিক, এরকম ভাবে আমরা বলতে পারি। অ্যান্টিমাইক্রোবিয়ালের মধ্যে তোমার আছে অ্যান্টিবায়োটিক এবং সালফোনামাইড ড্রাগ। সালফোনামাইড ড্রাগটা হলো এটা কেমোথেরাপিউটিক ড্রাগ, এটা কেমিক্যাল এজেন্ট, এটা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে আমরা ইউজ করি।
এই ধরনের বিভিন্ন ড্রাগ আছে যে এক এক ড্রাগ এক এক জীবাণুর বিরুদ্ধে ইউজ হয়। কিছু আছে ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, কিছু আছে ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরকম যেমন পেনিসিলিনের বিরুদ্ধে আমরা ইউজ করি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, যেটা ইয়াতে সরি গ্রাম পজিটিভের বিরুদ্ধে আমরা ইউজ করি ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন। আবার গ্রাম নেগেটিভের বিরুদ্ধে আমরা ইউজ করি আবার ন্যারো স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এরকম তোমার স্ট্রেপ্টোমাইসিন। হ্যাঁ, এগুলো যদি স্ট্রেপ্টোমাইসিন আমরা গ্রাম পজিটিভের ক্ষেত্রে কিছু কিছু ইউজ করতে পারি। আবার কিছু আছে তোমার ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক যেমন অক্সিডেটাসাইক্লিন, তারপর হলো তোমার সেফালোস্পোরিন, সেফট্রাইকজন, এগুলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। বা তোমার সিপ্রোফ্লক্সাসিন, এগুলো হলো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। তাহলে তোমার অ্যান্টিবায়োটিক্স কোন ক্ষেত্রে তোমরা এখানে বিস্তারিত জানার দরকার নাই, যেহেতু এটা তোমার প্রিলিমিনারি লেভেল। তোমরা জাস্ট জেনে রাখো যে এখানে অ্যান্টিমাইক্রোবিয়াল ইউজ করতে হয়, যেহেতু তোমার যে এই যে টক্সিমিয়া করে, টক্সিমিয়াটা করে কি, এটা তোমার অ্যান্ড্রোটক্সিমিয়া বা একজোটক্সিমিয়া, এটা করে ব্যাকটেরিয়াল এজেন্ট থেকে তৈরি হয়। এই জন্য এর বিরুদ্ধে অবশ্যই অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ ইউজ করতে হবে। অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগসের মধ্যে অ্যান্টিবায়োটিক এবং সালফোনামাইড ড্রাগ, এতটুকু জেনে রাখো। এবং সাথে সাথে জেনে রাখো যে এই অর্গানিজম বা টক্সিন বা টক্সিমিয়া বা সেপ্টিসিমিয়া শরীরে যখন ক্রিয়েটস হয়, শরীরে যখন অ্যান্ড্রোটক্সিমিয়া তৈরি, অ্যান্ড্রোটক্সিমিয়া হয় মেনলি তোমার অ্যান্ড্রোটক্সিন থেকে, বিশেষ করে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার যে লাইপোপলিস্যাকারাইড যে সেল ওয়াল থাকে ওইখান থেকে অ্যান্ড্রোটক্সিমিয়া তৈরি হয়। এই টক্সিন গুলো শরীরে যখন ঢুকে, তখন শরীরে ঢুকার পর এর বিরুদ্ধে তোমার শরীরে যে সহজাত ইমিউন সিস্টেম আছে তোমাদের, জানো যে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল বা নিউট্রোফিল, কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যায় যে অর্গানিজমটাকে ভক্ষণ করে বা ওই টক্সিনটাকে ভক্ষণ করে। ভক্ষণ করার পর ওই ম্যাক্রোফেজ থেকে তার ম্যাক্রোফেজ নিজে স্টিমুলেটেড হয়ে ওইখান থেকে কিছু সাইটোকাইনস রিলিজ করে। এই সাইটোকাইনস রিলিজ করে, এই সাইটোকাইনস গুলোই পরবর্তীতে এগুলো থেকে ইনফ্লামেশন তৈরি করে। বা অনেক সময় এই যে অর্গানিজমটা ম্যাক্রোফেজ খায় ওই অর্গানিজমটাকে প্রসেস করে এটাকে সেল সারফেসে প্রেজেন্ট করে। সেল সারফেসে প্রেজেন্ট করার পর তার পরবর্তীতে যে বি সেল, টি সেল, এগুলো শরীরে স্পেসিফিক ইমিউনিটি তৈরি করে। এবং এই বি সেল, টি সেল স্টিমুলেটেড হয়ে শরীরে বিভিন্ন ধরনের সাইটোকাইন্স, কেমোকাইন্স, মনোকাইন্স এগুলো তৈরি করে। বিশেষ করে সাইটোকাইন্স তৈরি হয় যেগুলো শরীরে ইনফ্লামেশন তৈরি করে। তোমরা জানো যে হোয়াট ইজ ইনফ্লামেশন। ইনফ্লামেশনের কার্ডিনাল সাইন তোমরা জানো যে লাল হবে, গরম হবে, ফুলে যাবে, ব্যথা হবে। রোবরের টিউমার কাম ক্যালোরেট ডেলোর, হ্যাঁ তোমরা প্যাথোলজিতে পড়ছো যে এটা কোনো জায়গায় যখন ইনফ্লামেশন হবে ওই জায়গাটা তোমার লাল হবে, তারপর হবে তোমার ফুলে যাবে, ব্যথা করবে এবং গরম হবে। তাহলে তোমার এই ইনফ্লামেশন তৈরি করার জন্য শরীরে ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হয়। ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো এমনি শরীরে সেল ড্যামেজ হলেও হতে পারে, যেটা কোনো জায়গায় কেউ আঘাত করলে, কেউ লাথি মারলে বা কোনো কিছু দিয়ে বাড়ি মারলে ওইখানে শরীরে তোমার ইনফ্লামেশন তৈরি হয়। বা অ্যাক্সিডেন্টাল ইনজুরির ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, তোমার অ্যাক্সিডেন্টালি কোনো কিছুর মধ্যে যদি কিছুর নিচে চাপা পড়ে হাত বা আঙ্গুল, তখন তো শরীরে ইনফ্লামেশন তৈরি হতে পারে। বা শরীরে জীবাণু ঢুকলেও তোমার, যে কোনো জীবাণু ঢুকলে আইদার ভাইরাস বা ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা আদার এজেন্ট, যে মাইক্রোবিয়াল এজেন্ট, এগুলো শরীরে ঢুকলেও শরীরে এরকম শরীরের যে ইমিউন সিস্টেম কাজ করে, এই ইমিউন সেলগুলো ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি করে। ইনফ্লামেটরি মেডিয়েটরস ক্রিয়েটস ইনফ্লামেশন ইন দ্য বডি। ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো কি কি, যেমন ইন্টারলিউকিন 1, টিএনএফ আলফা, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো তোমার তৈরি করে। এই এগুলোর জন্য শরীরে দেখা যায় যে ইনফ্লামেশন তৈরি হয়। পরবর্তীতে দেখা যায় যে জ্বর চলে আসে, যেমন প্রোস্টাগ্ল্যান্ডিনের জন্য শরীরে জ্বর হয়। ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলোর মধ্যে যে প্রোস্টাগ্ল্যান্ডিন E2 একটা সাইটোকাইন্স আছে যার জন্য দেখা যায় শরীরে জ্বর হয়। এই প্রোস্টাগ্ল্যান্ডিন E2 ব্রেনের যে হাইপোথ্যালামাস আছে, যেখানে শরীরের হিট রেগুলেশন হয়, ওই হাইপোথ্যালামাসের হিট রেগুলেটিং সেন্টারকে তোমার ওইখানে কাজ করে। পরে তোমার দেখা যায় যে হিট রেগুলেটিং সেন্টার আর ঠিক মতো কাজ করতে পারে না, তখন শরীরে জ্বর চলে আসে। শরীরে ইনক্রিজ টেম্পারেচার, যেটাকে আমরা বলি ফিভার বা পাইরেক্সিয়া, এরকম হয়। এই যে শরীরে ইনফ্লামেশন তৈরি হয়, এই ইনফ্লামেশনের জন্য তোমার কাজ ইউজ হয় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ।
যাতে তোমার এই ইনফ্লামেটরি এজেন্ট গুলো যাতে তৈরি হতে না পারে, বা তৈরি হলেও তোমার এগুলোকে কাজ করতে দেয় না। এর জন্য তোমার যে ড্রাগ গুলো ইউজ করা হয় এটাকে বলা হয় অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তোমার স্যাররা ফার্মাকোলজিতে স্যাররা পড়াবে যে হোয়াট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, হোয়াট ইজ অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে আবার বিভিন্ন ভ্যারাইটিস আছে। একটা হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটাকে আমরা সংক্ষেপে বলি নাসিড, NSAID, হ্যাঁ, NSAID, নাসিড হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, এটাকে সংক্ষেপে বলা হয় নাসিড। এই নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ আছে, আবার আছে স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এক এক ইনফ্লামেটরি ড্রাগ এক এক ক্ষেত্রে ইউজ হয়, তোমার কন্ডিশন বুঝে ওইটা ইউজ করতে। তবে যে কোনো শরীরে ইনফ্লামেশন হলে, শরীরে যদি ব্যথা হয় বা ইনফ্লামেশন হয়, তখন আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি। কমন অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে আমরা যেটা ইউজ করি, যেটা এটা হলো তোমার প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, হ্যাঁ, এটা বিশেষ করে আমাদের শরীরে যখন জ্বর হয় বা হালকা ব্যথা বেদনা হয় আমরা প্যারাসিটামল খেয়ে থাকি। এছাড়াও আছে তোমার ডাইক্লোফেনাক সোডিয়াম, বা অ্যানিমেলের ক্ষেত্রে আমরা ইউজ করি কিটোপ্রোফেন, মেলক্সিক্যাম, ফ্লুনিক্সিন, ম্যাগলোমিন। এগুলো হলো তোমার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। তোমরা কি এগুলোর নাম শুনছো? তোমরা এই প্যাথোলজি ইয়াতে, ফার্মাকোলজিতে তোমাদের কি এগুলো পড়িয়েছিল জেনারেল ফার্মাকোলজিতে যে জি স্যার, নামগুলো বলছে। আচ্ছা, তাহলে তো তোমরা মোটামুটি তোমরা জানো যে ইনফ্লামেটরি ড্রাগ গুলো ইউজ করা হয় শরীরে যখন ইনফ্লামেশন হয়, তখন এর বিরুদ্ধে এটা কাজ করে, যার ফলে যে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো তৈরি হয় তখন এগুলো ঠিকমতো কাজ করতে পারে না, যেগুলো শরীরে ইনফ্লামেশন তৈরি করে। যার জন্য এগুলো আমরা ওষুধগুলো আমরা খেয়ে থাকি। এটা তোমার আইদার তোমার ওরালি অথবা ইনজেক্টেবল ফর্মে আমরা দিয়ে থাকি, অথবা লোকালি অনেক সময় তোমার মলম আকারেও তোমার ওষুধগুলো পাওয়া যায়, যেমন কি ক্লোফেনাক জেল, ডাইক্লোফেনাক জেল, বা এরকম ওষুধ আছে যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো অয়েনমেন্ট হিসেবে বা মলম হিসেবে আমরা ইউজ করি। তাহলে তোমার এরকম নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ, যেমন অ্যানিমেলের ক্ষেত্রে এগুলো কমন, আমরা অ্যানিমেল নিয়ে যেহেতু কাজ করি, যেমন কিটোপ্রোফেন, ফ্লুনিক্সিন, ম্যাগলোমিন, মেলক্সিক্যাম, এগুলো মোটামুটি তোমার মোরলেস সব ইনফ্লামেটরি ড্রাগের ডোজই হলো 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। 1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। কিটোপ্রোফেন এখানে দিছে 3 মিলিগ্রাম, এটা 2.5 থেকে 3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। ইন্ট্রামাসকুলারলি অথবা ইন্ট্রাভেনাসলি আমরা ইউজ করতে পারি, বেশিরভাগই আমরা ইন্ট্রামাসকুলারলি ইউজ করি। ফ্লুনিক্সিন, ম্যাগলোমিন বাজারে এটা তোমার ফিক্সিন পাওয়া যায়, ফ্লুনিক্সিন ব্যাট পাওয়া যায়, ফিক্সিন ব্যাট পাওয়া যায়, আমরা এটা ইউজ করতে পারি। এটা 40 কেজির জন্য 1 ml হিসেবে ইউজ হয়। আর এটা এমনি ফার্মাকোলজিক্যাল ডোজ হলো 1.5 থেকে 2 অথবা 1.1 থেকে 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ইন্ট্রামাসকুলারলি। এটা হলো এগুলো হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেগুলো আমরা টক্সিমিয়ার। আর এগুলোর মধ্যে এগুলো ছাড়াও তোমার যেমন আমরা বললাম প্যারাসিটামল, এটাও তোমার নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসেবে আমরা ইউজ করি। তবে এটা বেশিরভাগই ইউজ হয় অ্যান্টিপাইরেটিক ড্রাগ হিসেবে। অ্যান্টিপাইরেটিক, পাইরেসিস মানে হলো তোমার, পাইরেক্সিয়া মানে হলো ফিভার, আর অ্যান্টিপাইরেটিক মানে হলো জ্বরের বিরুদ্ধে, হ্যাঁ, যেটা আমরা প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন আমরা ইউজ করি। এটাও তোমার অ্যান্টি ইনফ্লামেটরি হিসেবে তোমার কিছু কাজ করে, কিন্তু তোমার মেইনলি তোমার এগুলো হলো তোমার অ্যান্টি ইনফ্লামেটরি প্লাস হলো অ্যানালজেসিক, হ্যাঁ, ব্যথা বেদনা প্লাস অ্যান্টি ইনফ্লামেটরি দুইটার বিরুদ্ধে কাজ করে। যে কিটোপ্রোফেন, যদিও কিটোপ্রোফেন তোমার অ্যান্টিপাইরেটিক হিসাবেও কাজ করে, হ্যাঁ, জ্বরের জন্য কাজ করে। তাহলে কিটোপ্রোফেন, মেলক্সিক্যাম, ফ্লুনিক্সিন, ম্যাগলোমিন এগুলো অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। স্পেশালি এগুলো হলো নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হলো যেটা তোমার বেসিক কম্পোনেন্ট হলো স্টেরয়েড। স্টেরয়েড থেকে মেটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে তোমার এই ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো তৈরি হয়। স্টেরয়েডের থেকে ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হয়, যেমন সেল মেমব্রেনের যে অ্যারাকিডোনিক অ্যাসিড আছে, অ্যারাকিডোনিক অ্যাসিড থেকে তৈরি হয় প্রোস্টাগ্ল্যান্ডিন। এই প্রোস্টাগ্ল্যান্ডিনটা এটা অ্যান্টি ইনফ্লামেটরি মেডিয়েটরস হিসেবে কাজ করে এবং জ্বর তৈরি করে। এর জন্য আমরা ইউজ করি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, যেটা স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগও হতে পারে অথবা নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগও হতে পারে। তবে আমরা স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটা বেশিরভাগই ইউজ করি মাসকুলোস্কেলেটাল পেইন। মাসকুলোস্কেলেটাল পেইন বলতে কোন পেইন গুলো, যেমন মাসেল ব্যথা, মাসেলে চাবায় কামড়ানো, গ্রাম দেশে বলে যে ব্যথা বেদনা আর কি, যে মাসেলে বা গিটে ব্যথা, জয়েন্টে ব্যথা বা হাড়ে ব্যথা, এগুলোর জন্য সবচেয়ে ভালো হলো তোমার স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। আর নর্মাল এমনি ব্যথা বেদনার জন্য আমরা
নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ ইউজ করি, কিন্তু জয়েন্ট আর্থ্রাইটিস, পোস্টিও আর্থ্রাইটিস, মায়োসাইটিস এগুলোর ক্ষেত্রে কাজ করে তোমার স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ। হ্যাঁ, জয়েন্টে, হাড়ের গিরাতে, হ্যাঁ, এই রিলেটেড ব্যথা বেদনা হলে সবসময় ইউজ করবা স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগ। স্টেরয়েড ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে তোমার সবচেয়ে বাজারে পাওয়া যায় গ্লুকোকর্টিকয়েড এবং তোমার প্রেডনিসোলন। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে আছে ডেক্সামিথাসোন, আর প্রেডনিসোলন আছে। প্রেডনিসোলনের মধ্যে আছে প্রেডনিভেট, প্রেডনিসলভেট, বিভিন্ন নামে পাওয়া যায়। গ্লুকোকর্টিকয়েড এর মধ্যে ডেক্সামিথাসোন এবং প্রেডনিসোলন এগুলো, আর আছে তোমার গ্লুকোকর্টিকয়েড, মিনারেলকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েডের মধ্যে তোমার ডেক্সামিথাসোন এবং প্রেডনিসোলন। আমাদের ভেটেনারি প্রিপারেশনে তোমার বাজারে পাওয়া যায় স্টেরনভেট, ডেক্সাভেট, প্রেডনিভেট, প্রেডনিসলভেট, প্রিডক্সেনালভেট, এইগুলো নামে বাজারে পাওয়া যায়। এগুলোর মেন জেনেরিক কম্পোনেন্ট হলো কি কি? বেশিরভাগ ক্ষেত্রে ডেক্সামিথাসোন এন্ড প্রেডনিসোলন, ডেক্সামিথাসোন, প্রেডনিসোলন। এগুলো ডোজও তোমার 1 থেকে 1.5 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট 24 ঘন্টায় এটা ইউজ হয়। এটা আমরা এটা মানে ডেইলি ডোজ হিসাবে আর কি এভরি 24 আওয়ার্স আমরা ইউজ করতে পারি 1 থেকে 1.5 মিলিগ্রাম। এক্সপেরিমেন্টালি ইট হ্যাজ বিন শোন দ্যাট গ্লুকোকর্টিকয়েডস আর বেনিফিশিয়াল ফর দ্য ফলোইং রিজনস। এটা বলছে যে গ্লুকোকর্টিকয়েড অনেক সময় তোমার শরীরের জন্য ভালো, আবার অনেক সময় তোমার বেশি ইউজ করলে শরীরের জন্য হার্মফুল। তোমরা জানো যে স্টেরয়েড ড্রাগ শরীরের জন্য সিরিয়াস অবস্থায় তোমার এটা লাইফ সেভিং ড্রাগ হিসাবে কাজ করে, বুঝছো না? লাইফ সেভিং ড্রাগ হিসাবে স্টেরয়েড ড্রাগ আমরা ইউজ করি, বিশেষ করে এনিমেল যদি তোমার ইয়াতে কোমাতে থাকে বা তোমার সাডেন শক করে, এই ক্ষেত্রে আমরা স্টেরয়েড ড্রাগ দিই। দেখবা যে অরাডেক্সন ইনজেকশন দেয় বাজারে, তোমার অরাডেক্সন পাওয়া যায় হিউম্যান প্রিপারেশনে, আমাদের ভেটেনারি প্রিপারেশনে স্টেরনভেট, ডেক্সাভেট এগুলো পাওয়া যায়। এগুলো তোমার দেখা যায় যে ইমিডিয়েটলি ইনজেকশন হিসেবে দেওয়া হয় লাইফ সেভিং ড্রাগ হিসেবে। হ্যাঁ, কেউ যদি হঠাৎ করে যদি বেহুশ হয়ে যায় বা তোমার শক করে, তখন তোমার এগুলো ইনজেকশন দেওয়া হয়। এছাড়াও তোমার ব্যথা বেদনার জন্য তো বললামই, বিশেষ করে হাঁটু, গিরা, যেটা জয়েন্ট, হ্যাঁ, বা পায়ে ব্যথা, মাসেলে ব্যথা, এগুলো ব্যথা বেদনার জন্য তোমার স্টেরয়েড অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ভালো কাজ করে। তবে আরো বলছে যে গ্লুকোকর্টিকয়েড অলসো হ্যাজ সাম বেনিফিশিয়াল রিজনস। কি কি বেনিফিশিয়াল রিজনস? অর্গানেলস এন্ড সেল মেমব্রেন স্টেবিলাইজেশন করে। অর্গানেলস, যে সেলের যে অর্গানেলস গুলো আছে, সেলের ভিতরে যে সেলের সাইটোপ্লাজম এবং তোমার পরবর্তীতে নিউক্লিয়াস যেগুলো পার্ট আছে সাইটোপ্লাজমের মধ্যে আছে প্রোটোপ্লাজমিক বিভিন্ন অর্গানেলস, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরো লাইসোজোম, বিভিন্ন অর্গানেলস আছে। অর্গানেলস গুলোকে ভাইটালাইজ করে এবং তোমার এগুলোর সেল মেমব্রেন স্টেবিলাইজ করে, এদের সেল মেমব্রেনকে স্টেবিলাইজ করে এবং তোমার সেলের মেটাবলিজম বাড়ায় দেয়, গ্লুকোনিওজেনেসিস করে। যে স্টেরয়েড ড্রাগ ইউজ করলে দেখবা যে এটা তোমার ক্ষুধা বাড়ায় এবং সেলের মেটাবলিজম বাড়ায় এবং অ্যানিমেলের ইয়া অবস্থায় শরীরে যখন এনার্জি কমে যায়, তখন দেখা যায় যে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে শরীরে এনার্জি তৈরি করে, শরীরে ইমিডিয়েট এনার্জি দিয়ে দেয়। এই জন্য দেখবা যে অ্যানিমেল যখন অসুস্থ হয়ে পড়ে, তখন ইমিডিয়েট এনার্জি হিসাবে তার শরীরে তখন স্টেরয়েড ড্রাগ আমরা ইনজেকশন দিই। স্টেরয়েড দিলে তখন শরীরে সে দ্রুত তোমার এই গ্লুকোজ জেনারেট করে, নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ জেনারেট করে এবং শরীরে ইমিডিয়েট এনার্জি দেয়। এই জন্য তোমার খুব এটা লাইফ সেভিং ড্রাগ হিসাবে স্টেরয়েড ড্রাগ ইউজ করা হয়। এছাড়া মিনিমাম রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিপ্রেশন, মিনিমাম রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তোমরা জানো, এটা হলো ম্যাক্রোফাইজ বা ফ্যাগোসাইটিক সিস্টেমকেই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম বলা হয়। রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম যে রেটিকুলার সেলের মধ্যেই তোমার রেটিকুলার যে ইয়া আছে, নেটওয়ার্ক আছে, ফাইবার আছে, এগুলোর মধ্যেই তোমার যে ম্যাক্রোফেজ থাকে বা ফ্যাগোসাইট থাকে। হ্যাঁ, এগুলোর মাধ্যমে দেখা যায় যে বাইরে থেকে যখনই কোনো ফরেন বডিজ আসে শরীরে ঢুকে, তখন দেখা যায় যে ব্লাড সার্কুলেশন থেকে ওই যে লোকালাইজড যে লিম্ফ নোড গুলো আছে শরীরে, বিভিন্ন জায়গায় লিম্ফ নোড আছে, ওই জায়গায় তোমার তখন টক্সিনটা চলে যায়। টক্সিনটা চলে গেলে তখন ওই জায়গার টক্সিন গুলোকে তখন ওই ম্যাক্রোফেজ ভক্ষণ করে। হ্যাঁ, ভক্ষণ করে তখন তার এগুলোকে প্রসেস করে, তারপর শরীরে ইমিউনিটি তৈরি করে। এগুলো দেখা যায় যে ইমিডিয়েটলি শরীরে যখন দেওয়া হয়, যে স্টেরয়েড ড্রাগ যখন অল্প পরিমাণে দেওয়া হয়, তখন দেখা যায় যে
রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম তোমার অ্যাক্টিভেশন থাকে, মানে এখানে তোমার ডিপ্রেস হয় না। কিন্তু আবার স্টেরয়েড যদি তোমার আবার একটানা যদি বেশিক্ষণ বেশি দেওয়া হয়, তখন আবার দেখা যায় যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম ডিপ্রেস হয়ে যায়। এই জন্য বলছে যে মিনিমাম অবস্থায় স্টেরয়েড ড্রাগ এটা মিনিমাম রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিপ্রেশন করে, তার মানে এটা ইমিউন সিস্টেমকে ইনডাইরেক্টলি ইমিউন সিস্টেমকে স্টিমুলেশন দেয়, এটা অল্প পরিমাণে। কিন্তু আবার অনেকদিন ধরে যদি তুমি শরীরে স্টেরয়েড ড্রাগ দাও বা শরীরে তুমি যদি বেশি পরিমাণে স্টেরয়েড ড্রাগ খাও, তখন দেখা যায় শরীরের ইমিউন সিস্টেম সাপ্রেশন হয়ে যায়। এই জন্য বলছে যে লং টাইম স্টেরয়েড ড্রাগ মেক্স ইমিউনোসাপ্রেশন ইন দ্য বডি। যেটা তুমি যে সবসময় যদি অরাডেক্সন ট্যাবলেট খাও বা এই ধরনের ওষুধ ইনজেকশন দেওয়া হয়, তখন শরীরের ইমিউন সিস্টেম সাপ্রেশন হয়ে যায়, শরীরের ইমিউনিটি দুর্বল হয়ে যায়, তখন আবার অন্য কাহিনী। কিন্তু এটা 1-2 বার বা শরীরে জরুরি অবস্থায় যখন দেওয়া হয়, তখন এটা মিনিমাম এন্ডোথেলিয়াল রেটিকুলো এন্ডোথেলিয়াল ডিপ্রেশন করে। তাহলে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেমটা কি? এটা হলো ম্যাক্রোফেজ সিস্টেম বা মনোনিউক্লিয়ার ফ্যাগোসাইটিক সিস্টেমটাকে নাম দেওয়া হয়েছে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, যেটা শরীরে তোমার অর্গানিজম ঢুকলে, জীবাণু ঢুকলে ম্যাক্রোফেজ এটাকে এনগালফ করে, তারপর প্রসেস করে, পরবর্তীতে ইমিউনিটি তৈরি করে। ডিক্রিজ লিউকোসাইট ডিগ্রানুলেশন। হ্যাঁ, যে তোমরা জানো যে লিউকোসাইটের কাজ হলো শরীরে ডিফেন্স অ্যাক্টিভিটিকে বাড়াই দেওয়া। তাহলে তোমার স্টেরয়েড কি করে? তোমার কম পরিমাণে দিলে বা ইমিডিয়েট অবস্থায় এটা তোমার লিউকোসাইট ডিগ্রানুলেশন কম হয়, কিন্তু আবার যখন বেশি কন্ডিশনে তখন আবার অন্য কাহিনী হতে পারে। এই জন্য কারণ লিউকোসাইট ডিগ্রানুলেশন হইলে আবার তোমার অ্যালার্জিক রিঅ্যাকশন হবে, যেমন তোমার ব্যাসোফিল, ইউসিনোফিল, মাস্ট সেল, এগুলো যদি ডিগ্রানুলেশন হয়, এগুলো যদি ভেঙে যায়, তখন এগুলো থেকে অ্যালার্জেন মেডিয়েটর রিলিজ হয়, যেগুলো শরীরে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করে শরীরে অ্যালার্জি তৈরি করে। এই জন্য দেখবা যে যাদের শরীরে অ্যালার্জি থাকে তাদের রক্তে মাস্ট সেল, ব্যাসোফিল, ইউসিনোফিল এবং ইমিউনোগ্লোবুলিন আইজিই এগুলো বেড়ে যায়। হ্যাঁ, যে কোনো মানুষের শরীরে যখন অ্যালার্জি হয় তখন এই ব্লাড সেলগুলো বেড়ে যায়, কারণ এগুলো ভেঙে শরীরে তখন তোমার হিস্টামিন রিলিজ হয়। হ্যাঁ, তারপর অন্যান্য ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ করে, যেগুলো শরীরে অ্যালার্জিক রেসপন্স তৈরি করে, শরীরে অ্যালার্জি তৈরি করে, যার ফলে দেখা যায় যে শরীরে বিভিন্ন জায়গায় লাল হয়ে যায়, র্যাশ হয়। হ্যাঁ, শরীরে বিভিন্ন জায়গায় চাকা চাকা ক্ষত সৃষ্টি হয়, যেটা কিউটিনিয়াস হুইল। অনেক সময় তোমার ভ্যাসোডাইলেশন করে, বা অনেক সময় দেখা যায় যে অ্যানাফাইলেকটিক শক হয়, অ্যানাফাইলেকটিক শকে অ্যানিমেল মারা যেতে পারে। এগুলো হলো তোমার বিভিন্ন কোন, কিন্তু স্টেরয়েডের ইমিডিয়েট বা জরুরি অবস্থায় তখন দেখা যায় যে লিউকোসাইটিক ডিগ্রানুলেশনটা কম হয়, কিন্তু আবার যখন অন্য অবস্থায় দেখা যায় যে বেশি ইউজ করলে তখন দেখা যায় যে আবার অনেক সময় অ্যাডভার্স রিঅ্যাকশন দেখা দিতে পারে। যাই হোক, এটা হলো তোমার গ্লুকোকর্টিকয়েডের বেনিফিশিয়াল ইফেক্ট। হ্যাঁ, পরীক্ষার সময় যদি আসে রাইট ডাউন দ্য বেনিফিশিয়াল ইফেক্টস অফ গ্লুকোকর্টিকয়েড থেরাপি, তখন এটা তোমরা এগুলো লিখবা যে সেল মেমব্রেন স্টেবিলাইজ করে, শরীরে ইমিডিয়েটলি এনার্জি হয় থ্রু গ্লুকোনিজেনেসিস প্রক্রিয়া, রেটিকুলো এন্ডোথেলিয়াল সেল সাপ্রেশন কম করে এবং লিউকোসাইটিক ডিগ্রানুলেশন কম করে। এগুলো হলো কমন লিউকোসাইট। কিন্তু গ্লুকোকর্টিকয়েড যদি আবার লং টার্ম ইউজ করা হয় বা স্টেরয়েড ড্রাগ যদি লং টার্ম ইউজ করা হয়, তখন এটার কি কাজ করে? এটা শরীরে ইমিউন সিস্টেমকে সাপ্রেশন করে। যেই জন্য দেখবা যে যারা তোমার সবসময় তোমার স্টেরয়েড ড্রাগ খায়, যারা তোমার শরীরে স্টেরয়েড নেয়, এটা আর দেখবা না যারা তোমার ইয়ারা থাকে, অ্যাথলেট থাকে, তারা স্টেরয়েড ড্রাগ নেয়, তারা ইয়ার জন্য শরীরে ইমিডিয়েট শক্তির জন্য, তখন দেখা যায় যে তারা বিভিন্ন ধরনের স্টেরয়েড ড্রাগ বা অন্যান্য আরো নিষিদ্ধ ড্রাগ নেয়। এগুলো জানো না যে অলিম্পিকের সময় বা বিভিন্ন খেলার আগে ডোপ টেস্ট দিতে হয়, ডোপ টেস্টে যদি সে ডিসকোয়ালিফাইড হয়, তখন দেখা যায় যে সে আর খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে না। এই নিষিদ্ধ শক্তিবর্ধক যে ড্রাগ, যে স্টেরয়েড ড্রাগ, স্টেরয়েড শরীরের জন্য হার্মফুল। যদি তুমি এমনি তো তোমার এটা জরুরি প্রয়োজন এটা দেওয়া হয়, কিন্তু তোমার প্রয়োজনেই তোমার দিতে হবে। বিনা প্রয়োজনে তোমার এটা যদি শরীরে দাও বা অনেকদিন ধরে যদি ইউজ করা হয়, তখন শরীরে ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় এবং শরীরে ইমিউনোসাপ্রেশন করে। তোমরা জানো যে এটা অ্যানিমেলের ক্ষেত্রেও নিষিদ্ধ স্টেরয়েড ড্রাগ ইউজ করা হয়। কোরবানির সময় তোমরা জানো যে মোটা তাজাকরণের জন্য স্টেরয়েড ড্রাগ ইউজ করা হয়। স্টেরয়েড ড্রাগ ইউজ করলে তখন দেখা যায় যে সেলে তোমার ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, সেলের অ্যাকচুয়াল
প্রলিফারেশন থেকে তখন দেখা যায় সেলে ফ্লুইড অ্যাকুমুলেশন হয়, তখন মনে হয় যে শরীরে মোটা হয়, কিন্তু আসলে এটা অ্যাকচুয়াল সেল প্রলিফারেশন হয় না, সেল মাল্টিপ্লিকেশন হয় না, এবং লাঙে পানি জমে এবং শরীরে ইমিউনোসাপ্রেশন হয়। দেখবা যে সমস্ত গরুগুলো দেখা যায় যে ডাল ডিপ্রেস থাকে, হ্যাঁ, একটু চলাফেরা করতে পারে না, অনেক সময় দেখা যায় যে এনিমেল শক করে মারা যায়। এই সমস্ত মোটা তাজাকরণ যদি করা হয়, এনিমেলকে যদি স্টেরয়েড ড্রাগ দিয়ে বা নিষিদ্ধ এই সমস্ত গ্রোথ প্রমোটর বা তোমার স্টেরয়েড দিয়ে যদি মোটা তাজা করা হয়, তখন দেখা যায় যে এনিমেল অনেক সময় মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যাই হোক, এই জন্য এটা স্টেরয়েড ড্রাগে তোমার এটা বেনিফিশিয়াল ইফেক্টও আছে আবার হার্মফুল ইফেক্টও আছে। হ্যাঁ, তোমরা এটা আস্তে আস্তে এগুলো জানবা। আমি তো কিছু বললাম, তোমরা আরো অনেক কিছু জানবা আস্তে আস্তে, যে স্টেরয়েড কোন ক্ষেত্রে, যেমন আমরা এখানে ইউজ করতেছি এটা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যেটা লাইফ সেভিং ড্রাগ হিসাবে ইউজ করা হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এটা তোমার শরীরে ইমিডিয়েট এনার্জি দেওয়ার জন্য ইউজ করা হয়। যেমন তোমার হাইপোথার্মিয়া, শরীরে টেম্পারেচার কমে গেছে, এই অবস্থা তাড়াতাড়ি শরীরে হিট জেনারেশন করার জন্য, আমরা গ্লুকোজের মেটাবলিজম বাড়ানোর জন্য তখন দেখা যায় যে আমরা স্টেরয়েড ড্রাগ দিই, এই স্টেরয়েড ইনজেকশন দিই, ক্যালসিয়াম ইনজেকশন দিই, দিলে শরীরে তাড়াতাড়ি হিট তৈরি হয়। এই এক এক ক্ষেত্রে এক এক প্রয়োজনে আমরা ইউজ করি। আবার দেখা যায় যে শরীরের জয়েন্টে যদি আর্থ্রাইটিস হয় বা অস্টিও আর্থ্রাইটিস হয়, তখন আমরা দেখা যায় যে স্টেরয়েড ড্রাগ ইউজ করি। আবার অ্যান্টি ইনফ্লামেটরি অটো ইমিউন ডিজিজের ক্ষেত্রে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এই ক্ষেত্রে দেখা যায় যে ইমিউন সিস্টেম হাইপার অ্যাক্টিভেশন হয়। এক্ষেত্রে ইমিউন সিস্টেমকে সাপ্রেস করার জন্য তোমার দেখা যায় যে তখন স্টেরয়েড ড্রাগ ইউজ করা হয়। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন স্টেরয়েড ড্রাগটা দেখা যায় যে বিভিন্ন প্রয়োজনে ইউজ করা হয়। তবে এখানে তোমার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ হিসাবে আমরা ইউজ করি যেটা তোমার ইনফ্লামেশন হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা ইউজ করি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগটাই, যেটা তোমার ফ্লোনিক্সিন, ম্যাগ্লুমিন, কিটোপ্রোফেন, যেটা বাজারে তোমার কিটোব্যাট, কেফিন ব্যাট, হ্যাঁ, কেপিন নামে বাজারে পাওয়া যায়, বা ফ্লুনিক্সিন, ম্যাগ্লোমিন, ফিক্সিন ব্যাট, ফ্লুনিক্সিন ব্যাট, হ্যাঁ, এগুলো নামে বাজারে পাওয়া যায়, মেলক্সিক্যাম, ম্যালব্যাট, মেলক্সিক্যাপ, বিভিন্ন নামে পাওয়া যেতে পারে। এখন আরেকটা ইয়ে হলো যে এই টক্সিমিয়ার ক্ষেত্রে যেহেতু শরীরে টক্সিন তৈরি হয়, আমাদের লাইন অফ ট্রিটমেন্টের মধ্যে থাকবে যে টক্সিনটাকে তোমার কিভাবে শরীর থেকে বের করে দেওয়া যায়। টক্সিনটাকে তো আমরা ইচ্ছা করলেই তো তখন আমরা বের করে দিতে, এভাবে বের করা যায় না ওষুধের মাধ্যমে। হয়তোবা আমরা টক্সিনটা শরীরে যে ইনফ্লামেশন তৈরি করে এর জন্য আমরা অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ দিতে পারি, যা শরীরে যে ব্যাকটেরিয়াটা টক্সিন তৈরি করতেছে এর জন্য আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল ড্রাগ দিতে পারি। আর যেটা টক্সিনটা শরীরে অলরেডি তৈরি হয়ে গেছে এটাকে শরীর থেকে বের করে দেওয়ার জন্য তখন শরীরে ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেরাপি দেওয়া হয়, শরীরে স্যালাইন দিয়ে দেওয়া হয়। হ্যাঁ, স্যালাইন দিলে তখন দেখা যায় যে প্রস্রাবের সাথে এই ফ্লুইডটা, যে টক্সিনটা, তখন তো এটা ডাইলুট হয়ে যায় এবং প্রস্রাবের সাথে বের হয়ে যায়। এই জন্য আমরা ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেরাপি টক্সিমিয়ার ক্ষেত্রে দেওয়া হয়। ইট উইল মেক দ্য লার্জার ভলিউম অফ টোটাল অ্যামাউন্ট অফ বডি ফ্লুইড অ্যান্ড ইট উইল মেক মোর মিক্সচুরেশন, যেটা ইউরিনেশন করবে, যার মাধ্যমে শরীর বডি উইল excrete toxic elements from the body, যেটা তোমার শরীর থেকে তোমার যে টক্সিক এলিমেন্ট গুলোকে শরীর বের করে দেওয়ার চেষ্টা করে। যদি তুমি স্যালাইনের মাধ্যমে, যদি যেরকম কলেরা স্যালাইন বা নর্মাল স্যালাইন আমরা দিলে তখন দেখা যায় যে শরীরে ফ্লুইড ভলিউমটা বেড়ে যায়, কারণ তখন তোমার টক্সিনটা তোমার ডাইলুট হয়ে যায়। হ্যাঁ, ফ্লুইড ভলিউম বেড়ে গেলে তখন শরীরে যে টক্সিনটা আছে এটা তোমার নিউট্রালাইজ হয়ে যায়। হ্যাঁ, এটা ডাইলুট হয়ে যায়, ডাইলুট হয়ে এটা তোমার প্রস্রাব দিয়ে বের হয়ে যায় শরীর, তখন আর টক্সিনটা কম থাকে, শরীর থেকে বের হয়ে যায়। এজন্য বলছে যে লার্জ ভলিউম অফ আইসোটোনিক ফ্লুইড শুড বি ইনফিউজড আইভি অ্যান্ড বেনিফিশিয়াল রেসপন্স ইজ নোটেড বাই দ্য ফলোইংস। এবং শরীরে যে তোমার এটা কাজ করতেছে তুমি কিভাবে বুঝবা? শরীরে যে এটা ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেরাপি দিলে যে শরীরে কাজ করতেছে তুমি এটা কিভাবে বুঝবা? কারেকশন অফ পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন, কারণ অনেক ক্ষেত্রে তোমার পেরিফেরির যে ভেসেল গুলো আছে এগুলো কনস্ট্রিকশন হয়, যার জন্য দেখা যায় যে শরীর ঠান্ডা হয়ে যায়। কোল্ডনেস অফ দ্য এক্সট্রিমিটি, এটা হলে কি হয়? তখন পেরিফেরাল ভ্যাসোডাইলেশন হয়, ভেসেল গুলো ডাইলেশন হয় এবং পালস বিট পাওয়া যায়। এই দেখো, রেস্টোরেশন অফ অ্যাকসেপ্টেবল পালস কোয়ালিটি, যে শরীরে যখন তোমার ফ্লুইড ভলিউম বেড়ে যাবে তখন দেখা যায় যে ফ্লুইড ভলিউম বেড়ে গেলে তখন রক্তের ভলিউমটা তোমার ঠিক আসে, তখন আবার দেখা যায় যে হার্টে ব্লাড পাম্প করতে পারে ভালোভাবে। হার্টে ব্লাড পাম্প করলে তখন আবার দেখা যায় যে পালস বিটটা পাওয়া যায়,
যে আমাদের যেরকম রেডিয়াল আর্টারি, গরুর ক্ষেত্রে মিডল কক্সিজাল আর্টারি, ছাগলের ক্ষেত্রে ফিমোরাল আর্টারি, এরকম তোমার বিভিন্ন জায়গায় আমরা যেটা পালস নেই, পালস বিট নেই। শরীরে তোমার যে রক্ত সঞ্চালন ঠিক আছে কিনা এটা আমরা কিভাবে বুঝি? এটা পালস কোয়ালিটির মাধ্যমে, হ্যাঁ, পালস বিটের মাধ্যমে। পালস ধরে আমরা বুঝতে পারি যে শরীরের রক্ত সঞ্চালন ঠিক আছে, তার মানে হার্ট ঠিক মতো ব্লাড পাম্প করতে পারতেছে, যার জন্য পেরিফেরাল সার্কুলেশনে ব্লাড ঠিক মতো যায় এবং আমরা অ্যাকসেপ্টেবল অ্যামাউন্ট অফ পালস কোয়ালিটি পাচ্ছি। তাহলে আমরা এটা কি কি রেসপন্স? এটা হলো পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হয়, কারেকশন, যেটা পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন কারেকশন হয়, এটা হয় পেরিফেরাল ভ্যাসোডাইলেশন। কনস্ট্রিকশন মানে চাপাই যাওয়া আর কি, আর ডাইলেশন মানে হলো তোমার বর্ধিত হওয়া। তো কারেকশন অফ পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন কারেক্টেড টু তোমার এটা হবে পেরিফেরাল ভ্যাসোডাইলেশন। রেস্টোরেশন অফ অ্যাকসেপ্টেবল পালস কোয়ালিটি, যেহেতু তোমার রক্ত সঞ্চালনটা আবার স্বাভাবিক হবে, আবার পালস বিট পাওয়া যাবে ঠিকমতো, আবার পালস বিট পাওয়া যাবে। আর অন্য সময় দেখা যায় যে পালস বিটটা খুব হালকা হবে, হ্যাঁ, পালস বিটটা পাওয়া যাবে না, খুব দুর্বল পালস বিট হবে। দুর্বল পালস বিট মানে এই জন্য দেখবা যে যারা মুমূর্ষু রোগী তাদের পালস বিট চেক করে যে আসলে তাদের রক্ত সঞ্চালন ঠিকমতো হয় কিনা। যদি দেখা যায় একবারে তোমার মাইনর পালস বিট মানে দুর্বল পালস বিট, তার মানে বোঝা যায় যে রক্ত মানে অ্যাকসেপ্টেবল অ্যামাউন্টে তোমার রক্ত সঞ্চালন ঠিকমতো হচ্ছে না, যে শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় না, এটা আমরা পালস বিটের মাধ্যমে আমরা বুঝতে পারি। এবং রিটার্ন অফ ইউরিন আউটপুট, আবার প্রস্রাবটা ঠিকমতো না আসে, প্রস্রাবের আউটপুটটা ঠিক মতন আসে। কারণ দেখা যায় যে টক্সিমিয়ার ক্ষেত্রে শরীর তখন দেখা যায় যে পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন করার ফলে তখন দেখা যায় যে রক্ত সঞ্চালন কম হয়। রক্ত সঞ্চালন কম হলে কিডনিতেও তোমার দেখা যায় যে ইউরিনারি সিস্টেমে রক্ত সঞ্চালন কম হয়। রক্ত সঞ্চালন কম হলে তখন ইউরিনারি সিস্টেমে তখন প্রস্রাবও কম তৈরি হবে। আবার যখন শরীরে যখন ফ্লুইড সার্কুলেশন বেড়ে যাবে, ব্লাড সার্কুলেশন বাড়বে, হ্যাঁ, ফ্লুইড ভলিউম রিপ্লেস করার জন্য, তখন দেখা যায় যে প্রস্রাবটা আবার স্বাভাবিক অবস্থায় আসে। তখন প্রস্রাব স্বাভাবিক অবস্থায় আসলে প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে যে টক্সিক এলিমেন্ট গুলো এগুলো শরীর থেকে বের হয়ে যায়। এই জন্য অনেক সময় পরীক্ষার সময় আসে রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস থেরাপি ইন কেস অফ টক্সিমিয়া। টক্সিমিয়ার ক্ষেত্রে ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস থেরাপির ইন্ডিকেশন গুলো কি কি? ইন্ডিকেশন গুলো কি কি? এরকম তোমার যে ইউরিন আউটপুট বাড়ায় দেয়, পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন কারেকশন করে এবং শরীরের পালস কোয়ালিটিতে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে এগুলো। এবং আছে ইনক্রিজ আর্টারিয়াল ব্লাড প্রেশার। আর্টারি ব্লাড প্রেশারটা বেড়ে যায়, যেহেতু তোমার রক্ত সঞ্চালন স্বাভাবিক হয়, ব্লাড প্রেশার ঠিক মতো বাড়ে। আর ব্লাড প্রেশার বাড়লে রক্ত সঞ্চালন বাড়ে, রক্ত সঞ্চালন বাড়লে সেলে অক্সিজেন ডেলিভারি বাড়ে, অক্সিজেন ডেলিভারি বাড়লে কি হবে? মেটাবলিজম বাড়ে। রিস্টোরেশন অফ অক্সিজেন ডেলিভারি টু দ্য অ্যাকসেপ্টেবল লেভেল, যে রক্ত সঞ্চালন ঠিকমতো হলে টিস্যু বা সেলে অক্সিজেন ডেলিভারি ঠিকমতো যাবে, অক্সিজেন ডেলিভারি ঠিকমতো হলে সেলে মেটাবলিজম ভালো হবে, আবার মানুষ বা ইন্ডিভিজুয়াল বা পশু পাখি তার স্বাভাবিক ক্ষমতা ফিরে আসবে। এগুলো হলো তোমার ইয়ে আর কি, যে বেনিফিশিয়াল রেসপন্স অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস থেরাপি ইন কেস অফ টক্সিমিয়া, বা যে কোনো টক্সিক কন্ডিশনে বা সেপ্টিসেমিক কন্ডিশনে ফ্লুইড ইলেকট্রোলাইটস থেরাপি দিলে শরীর কিভাবে স্বাভাবিক কন্ডিশনে ফিরে আসে। হ্যাঁ, বা এটা আমরা অন্যভাবে বলতে পারি যে রাইট ডাউন দ্য ইন্ডিকেশন অফ ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইটস থেরাপি ইন কেস অফ টক্সিমিয়া বা সেপ্টিসেমিয়া। তাহলে এগুলো হলো তোমার ট্রিটমেন্ট। তাহলে ট্রিটমেন্টের ক্ষেত্রে যেহেতু তোমার টক্সিমিয়া সেপ্টিসিমিয়াটা এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে তোমার ব্যাকটেরিয়াল জীবাণুর মাধ্যমে, তাহলে আমরা অ্যান্টি মাইক্রোবিয়াল ড্রাগ ইউজ করতে পারি বা অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ ইউজ করতে পারি, যেটা অ্যান্টিবায়োটিক প্লাস সালফানোমাইড। তারপর আমরা ইউজ করতে পারি যেহেতু তোমার এই অর্গানিজম গুলো বা টক্সিন যেটা অ্যান্টিজেন হিসেবে কাজ করে, যার জন্য দেখা যায় যে শরীরে এটা শরীরে যে ইমিউন যে সেলগুলো আছে এগুলো দেখা যায় যে শরীরে ইনফ্লামেটরি সেল তৈরি করে। এই ইনফ্লামেটরি সেলগুলো কিছু কিছু ক্ষেত্রে ভালো, আবার কিছু কিছু ক্ষেত্রে খারাপ। হ্যাঁ, বেনিফিশিয়াল ইনফ্লামেটরি সেলও আছে, হার্মফুল ইনফ্লামেটরি সেলও আছে। শরীরে যদি তোমার বেশি ইনফ্লামেশন হয় তখন দেখা যায় যে হার্মফুল ইনফ্লামেটরি সেলগুলো ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো বাড়ে, যেমন তোমার IL-10, TGF বেটা, হ্যাঁ, এগুলো হার্মফুল বেশি, শরীরে ইমিউন সিস্টেমকে দুর্বল করে দেয়। তো তোমরা আস্তে আস্তে জানবা, তোমরা ইমিউনোলজি যখন পড়বা শরীরে কিভাবে তোমার যে আমাদের ডিফেন্সিভ সেলগুলো কিভাবে কাজ করে, কিভাবে ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হয়, কোন ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলো শরীরের জন্য ভালো, কোনগুলো খারাপ, হ্যাঁ, এগুলো আমাদের জানতে হবে ডিটেলস মেকানিজম। যাই হোক, এগুলো
তাহলে এই ইনফ্ল্যামেটরি মিডিয়েটরস গুলো যাতে না বাড়ে এর জন্য আমরা অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ ইউজ করতে পারি। এখন অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আবার বিভিন্ন রকম হতে পারে। নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ বা স্টেরয়েডাল ইনফ্ল্যামেটরি ড্রাগ, কোন ক্ষেত্রে আমরা কোন ধরনের ড্রাগ ইউজ করব এটা তোমাদের বলেছি। এছাড়াও তোমার যে টক্সিমিয়া তৈরি হয়, এটাকে তোমার টক্সিনটাকে ডাইলিউট করার জন্য আমরা ফ্লুইড ইলেক্ট্রোলাইটস থেরাপি দিতে পারি, যার জন্য শরীরে তোমার ভাইটাল সিস্টেম গুলো অ্যাক্টিভেট হয়, প্রস্রাব স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এছাড়াও তোমার মেটাবলিক অ্যাসিডোসিসের ক্ষেত্রেও আমরা অনেক ক্ষেত্রে আমরা স্যালাইন দেই। মেটাবলিক অ্যাসিডোসিস যদিও তোমার এটা টক্সিমিয়া করে, এটা আমরা বিস্তারিত তোমাদের লার্জ অ্যানিমাল মেডিসিন 1-এ পড়াবো, এই জন্য এখানে বিস্তারিত বললাম না। যে মেটাবলিক অ্যাসিডোসিসের জন্য টক্সিমিয়া হয়, যেটা তোমাদের বললাম যে ব্লড ডিউ টু যে অ্যাসিডিক এনগর্জমেন্ট, যে ব্লড ডিউ টু রুমিনাল অ্যাসিডোসিস। এই ক্ষেত্রে তোমার ট্রিটমেন্ট হলো তোমার আবার অ্যালকালাইন ড্রাগ, যেটা সোডিয়াম বাইকার্বনেট বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো দ্বারা আমরা চিকিৎসা করতে পারি। এছাড়াও আমরা আইভিতে আমরা যদি এনিমেল বেশি দুর্বল হয়ে যায়, আমরা আইভিতে আমরা স্যালাইন দিতে পারি, কলেরা স্যালাইন বা সোডিয়াম বাইকার্বনেট আমরা আইভিতে দিতে পারি। এটা তোমার অন দ্য বেসিস অফ কন্ডিশন। এই জন্য বলছে যে ট্রিটমেন্ট শুড বি প্রোভাইডেড অন দ্য বেসিস অফ কন্ডিশন, যে ট্রিটমেন্ট দিতে হবে তোমার অন দ্য বেসিস অফ কন্ডিশন, যে অ্যাকর্ডিং টু কজাল এজেন্ট। যে ব্যাকটেরিয়ার ক্ষেত্রে বা ইনফেকশনের ক্ষেত্রে আমরা এগুলো দিয়ে করতে পারি, বা তোমার মেটাবলিক টক্সিমিয়ার ক্ষেত্রে তখন আবার অন্যভাবে চিকিৎসা দিতে হবে। যদিও এখানে মেটাবলিক টক্সিমিয়ার ক্ষেত্রে আমি বিস্তারিত বলি নাই, কারণ আমাদের ইয়ার ক্ষেত্রে বেশিরভাগই ইনফেকশনের ক্ষেত্রে অ্যান্ড্রোটক্সিমিয়াটাই বেশি হয়। হ্যাঁ, এক্সোটক্সিমিয়া বা অ্যান্ড্রোটক্সিমিয়াটাই বেশি হয়। যে অ্যান্ড্রোটক্সিমিয়াটা যেটা তোমার ব্যাকটেরিয়াল এজেন্ট দ্বারা হয়, যেটা ইনফেকশাস এজেন্ট দ্বারা হয়। এই জন্য আমরা এখানে এমফাসিস দিয়েছি তোমার অ্যান্ড্রোটক্সিমিয়া। এখন আমরা তাহলে তোমাদের আমরা আলোচনা করলাম, যদিও একটু সময় বেশি লেগেছে, টক্সিমিয়াটা ভালোভাবে তোমরা এটা পড়বা। আবার অনেক সময় অনেক কিছুই আমি হয়তো বা হ্যান্ড আউটে থাকে না, অনেক কিছুই বলি, তোমরা এগুলো টুকটুক করে তোমরা ইয়াতে তোমাদের ক্লাস নোটের মধ্যে লিখে ফেলবা। পরবর্তীতে যদি না বুঝো আমাকে জিজ্ঞাসা করবা। এছাড়াও তোমরা নিজেরাও ইন্টারনেটে সার্চ দিয়ে বা তোমার বই দেখে তোমরা বিস্তারিত জ্ঞান অর্জন করতে পারবা। যাই হোক, আমরা এখন আমরা আলোচনা করব বডি টেম্পারেচার মেডিয়েটেড ডিফারেন্ট টাইপস অফ জেনারেল সিস্টেমিক স্টেটস। হ্যাঁ, বডি টেম্পারেচার মেডিয়েটেড ডিফারেন্ট টাইপস অফ সিস্টেমিক স্টেটস, যেমন তোমার বডি টেম্পারেচার বাড়লে এটাকে আমরা বলি হাইপারথার্মিয়া, আবার বডি টেম্পারেচার কমলে এটাকে আমরা বলি হাইপোথার্মিয়া। আবার প্যাথোলজিক্যালি যদি বডি টেম্পারেচার বাড়ে তখন আমরা বলি ফিভার। এবং কোন ক্ষেত্রে তোমার কোন ধরনের কন্ডিশন হয় এটা আমাদের জানবো। তবে তার আগে আমরা বেসিক কিছু মেকানিজম বা বেসিক কিছু ডেফিনেশন আমরা জানবো। যে বডি টেম্পারেচার নর্মালি আমরা ম্যামালসে এটা হোমিওথার্মাল এনিম্যাল, মেসোথার্মাল বা হোমিওথার্মাল এনিম্যাল, যারা তোমার বডি টেম্পারেচার ইন্ডিভিজুয়ালি তোমার রেগুলেট করতে পারে। আর পয়কুলোথার্মিক যারা, তারা দেখা যায় যে এনভায়রনমেন্টের উপরে নির্ভর করে তারা দেখা যায় যে বডি টেম্পারেচার রেগুলেট করে। যেমন তোমার সাপ, বা তোমার যেগুলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, তারা দেখা যায় যে তারা হলো পয়কুলোথার্মিক এনিম্যাল, আর আমরা হলাম হোমিওথার্মাল এনিম্যাল, উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণী। যারা দেখা যায় যে বডি টেম্পারেচার ইন্ডিপেন্ডেন্টলি কিভাবে রেগুলেটেড করে, থার্মোরেগুলেটরি সেন্টার। কারণ আমাদের একটা ডেভেলপড থার্মোরেগুলেটর সেন্টার আছে যার মাধ্যমে আমরা ইজিলি হিট রেগুলেট করতে পারি। তবে এটা মনে রাখবা যে বাচ্চা অবস্থায় তোমার এই থার্মোরেগুলেটরি সেন্টার যে হাইপোথ্যালামাস, এটা তোমার লেস ডেভেলপ থাকে। এই জন্য দেখা যায় যে বাচ্চা পোলাপানে দেখা যায় যে ঠান্ডার সমস্যা বা বেশি গরমের সমস্যা হয়। কারণ দেখা যায় তারা হিটটা শরীরে যখনই তোমার এনভায়রনমেন্টের সাথে সাথে যখন শরীরে এটা তোমার কোপ আপ করতে হয়, কিন্তু দেখা যায় বাচ্চা পোলাপাইনে বা বৃদ্ধ মানুষে তখন দেখা যায় তারা এনভায়রনমেন্টের সাথে শরীরকে কোপ আপ করতে পারে না, ব্যালেন্স করতে পারে না। তখন দেখা যায় যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, নিউমোনিয়া বা তোমার স্ট্রোক, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয় তোমার ঠান্ডার সমস্যা, যে এটা তোমার ঠান্ডা লাগা, সর্দি লাগা, নিউমোনিয়া হওয়া, ব্রঙ্কাইটিস, ব্রঙ্কিওলাইটিস, এই ধরনের সমস্যা দেখা দেয় পরবর্তীতে, যেহেতু তোমার হিট রেগুলেশন ঠিক মতো করতে পারে না। বা যে হাইপোথার্মিয়া থেকে পরবর্তীতে বিভিন্ন ভাইরাল ইনফেকশন হয়, কারণ ঠান্ডা আবহাওয়ায় দেখা যায় যে ভাইরাস গ্রোথ মাল্টিপ্লিকেশন বেশি করে, তখন দেখা যায় যে বিভিন্ন সমস্যা হতো। কিন্তু বডি যদি তোমার ঠিক মতো হিট রেগুলেশন করতে পারতো তখন আর এই সমস্যা হতো না। এই জন্য থার্মোরেগুলেটরি সেন্টার বা thermoregulatory mechanism consist of two component,
নিউরাল কম্পোনেন্ট আর একটা হলো হরমোনাল কম্পোনেন্ট। হরমোনাল কম্পোনেন্ট রেগুলেটেড হয় দুইটা হরমোনের মাধ্যমে, একটা হলো অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন আর একটা হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এই দুইটা হরমোন দেখা যায় যে শরীরে যখন টেম্পারেচার কমে যায় তখন হাইপোথ্যালামাস থেকেই তোমার দেখা যায় যে এই দুইটা হরমোন সিক্রেশন হয়। হাইপোথ্যালামাসের যে এসিটিএস আরএস হরমোন রিলিজিং হরমোন আছে, এডিনোকর্টিকোট্রপিন রিলিজিং হরমোন আর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিলিজিং হরমোন। রিলিজিং হরমোন রিলিজ করে থাইরয়েড, এসিটিএস হরমোন কাজ, রিলিজিং হরমোন কাজ করে তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপরে, আর থাইরয়েড স্টিমুলেটিং রিলিজিং হরমোন কাজ করে এটা কাজ করে তোমার থাইরয়েড গ্ল্যান্ডের উপরে। থাইরয়েড গ্ল্যান্ডের উপর কাজ করে, এটা থাইরয়েড গ্ল্যান্ড তৈরি করে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, আর অ্যাড্রিনাল গ্ল্যান্ড তৈরি করে অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তোমরা ফিজিওলজিতে এগুলো পড়ে আসছো যে কোন হরমোনটা কিভাবে কাজ করে, যা হরমোনাল মেকানিজম গুলো কিভাবে কাজ করে। তো শরীরের টেম্পারেচার যখন কমে যায়, শরীর তার নিজস্ব ক্ষমতা বলে এই হরমোনাল মেকানিজম বা নার্ভাস মেকানিজমের মাধ্যমে শরীরকে হিট দেওয়ার চেষ্টা করে। শরীরে যখন আমাদের যেমন এনভায়রনমেন্টাল টেম্পারেচার এখন কম, এখন শরীর কিন্তু তোমার বিভিন্ন মেকানিজমের মাধ্যমে তোমার হিট জেনারেশন করার চেষ্টা করে। এটা হতে পারে তোমার হরমোনাল মেকানিজমের মাধ্যমে অথবা তোমার নিউরাল মেকানিজমের মাধ্যমে। হরমোনাল মেকানিজমের মধ্যে মেইনলি হলো দুইটা হরমোন, স্পেশালি এড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএস, আর হলো থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটা থাইরয়েড গ্ল্যান্ড থেকে তৈরি হয়, যেটা তোমার বেজাল মেটাবলিক রেট বাড়ায় দেয়, ফলে তোমার শরীর গরম হয়। থার্মোরেগুলেটরি মেকানিজমে যখন তোমরা জানো যে হিট লস কিভাবে হয়, যে কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন, ভ্যাপরাইজেশন বিভিন্ন মাধ্যমে, বা শরীর থেকে ফিসিস, ইউরিনের মাধ্যমে শরীর থেকে এক্সেস হিট জেনারেশন হয়। যে পরিবহন, পরিচালন, বিকিরণ, এগুলো তোমরা জানো যে হিট কিভাবে তোমার ইয়া হয়, কনভেকশন, কন্ডাকশন, রেডিয়েশন। তারপর হলো শরীরে যদি এক্সেস হিট তৈরি হয়ে যায়, অনেক সময় দেখা যায় যে শরীরে প্রস্রাব পায়খানার মাধ্যমে এগুলো দেখা যায় শরীর থেকে এক্সেস হিট জেনারেশন। এই জন্য দেখবা যে শরীরে যখন জ্বর হয় তখন দেখা যায় যে শরীরে যদি বাওয়েল মুভমেন্ট যদি ক্লিয়ার থাকে, প্রস্রাব যদি ক্লিয়ার থাকে, তখন দেখা যায় যে টেম্পারেচার আবার স্বাভাবিক কন্ডিশনে ফিরে আসে। কিছুক্ষণের জন্য হলো স্বাভাবিক কন্ডিশনে ফিরে আসে। এই জন্য বলা হয় যে তোমার শরীরে যখন জ্বর থাকে প্রচুর পরিমাণে লিকুইড খাওয়ার জন্য বলা হয়, বা সহজ পাচ্য যে সমস্ত খাবার, স্যুপ জাতীয় খাবার, ওই সমস্ত খাবার খাওয়ার জন্য বলা হয়, যাতে তোমার বাওয়েল মুভমেন্টটা ভালো থাকে এবং প্রস্রাবের আউটপুটটা যাতে ভালো হয়। কারণ প্রস্রাবের আউটপুট এবং বাওয়েল মুভমেন্টের মাধ্যমে, স্টুলের মাধ্যমে বা ফিসিসের মাধ্যমে শরীরে যে এক্সেস যে হিটটা থাকে, এগুলো দেখা যায় যে শরীর থেকে বের হয়ে যায় প্রস্রাব পায়খানার মাধ্যমে। এই জন্য এটা বলছে যে শরীর থেকে হিট লস বিভিন্ন ভাবে হতে পারে। আবার শরীরে হিট প্রোডাকশন হতে পারে বিভিন্ন মাধ্যমে, খাবার ডাইজেশনের মাধ্যমে, মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে, অ্যাবজর্পশনের মাধ্যমে, স্কেলেটাল মাসল মুভমেন্টের মাধ্যমে। শরীরে হিট, একটা হলো শরীর থেকে হিট লস হওয়া, আর একটা হলো শরীরে হিট তৈরি হয়। যেমন আমরা খাবার খেলে খাবার ডাইজেশনের মাধ্যমে, মেটাবলিক প্রক্রিয়ার মাধ্যমে শরীরে হিট তৈরি হয়, অথবা এনভায়রনমেন্টে যদি টেম্পারেচার বেশি থাকে তার থেকেও, ওইখান থেকেও আমরা হিট অ্যাবজর্পশন করি, যার জন্য দেখা যায় যে শরীরে হিট বেশি হয়। যেমন সামারের এনভায়রনমেন্টাল টেম্পারেচার বেশি থাকে, এই জন্য দেখা যায় শরীর গরম হয় দ্রুত। আবার স্কেলেটাল মুভমেন্টের জন্য দেখা যায় যে শরীরে হিট তৈরি হয়। যেমন আমরা লাফালাফি করলে, দৌড়াদৌড়ি করলে, তখন দেখা যায় যে মাসেল মুভমেন্ট বাড়ে, মাসেল মুভমেন্ট বাড়লে মাসেলের মেটাবলিজম বাড়ে, যখন শরীরে হিট তৈরি হয়। এই জন্য এক্সারসাইজ করলে, দৌড়াদৌড়ি, লাফালাফি করলে শরীর ঘামায়, শরীরে হিট তৈরি হয়। কিন্তু এটা এখানে টেম্পারেচার বাড়ে, কিন্তু এটা তোমার প্যাথোলজিক্যাল না, এটা হলো ফিজিওলজিক্যাল হাইপারথার্মিয়া। ফিজিওলজিক্যাল হাইপারথার্মিয়া, কারণ এটা স্বাভাবিক কন্ডিশনে আবার ফিরে আসে, নির্দিষ্ট সময় পরে এটা স্বাভাবিক কন্ডিশনে ফিরে আসে। আর প্যাথোলজিক্যাল হাইপারথার্মিয়ার ক্ষেত্রে, যেটা জ্বর হলে এটা দেখা যায় যে টেম্পারেচার অনেক সময় বাড়ে আবার কমে, এরকম ভাবে ফ্লাকচুয়েশন হয়। তুমি ঠিকমতো ওষুধ না খেলে, তোমার অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ যদি না খাও, বা অ্যান্টিবায়োটিক ড্রাগ না খাও, অ্যান্টিবায়োটিক যদি না খাও, তখন দেখা যায় যে শরীরে টেম্পারেচার আগের মতো আসে না। যেমন অ্যান্টিবায়োটিক ড্রাগ, জ্বরের জন্য আমরা অ্যান্টিবায়োটিক ড্রাগ হিসেবে প্যারাসিটামল খাই। প্যারাসিটামল খেলে শরীরে যে এক্সেস হিটটা তৈরি হয়, এটা দেখা যায় যে তৈরি হওয়া বন্ধ হয়, হিটটা কমে। কিন্তু জীবাণু তো তোমার আছে শরীরে, জীবাণুর বিরুদ্ধে তখন কাজ করার জন্য তখন সাথে সাথে অনেক সময় অ্যান্টিবায়োটিক খেতে হয়। আর নর্মাল ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে তোমার শুধু জ্বর, হিট রেগুলেশনটা চেক দিতে পারলেই হয়, 2-3 দিন পরে এমনি ভালো হয়ে যায়। আর যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায়, তখন দেখা যায় যে এই অ্যান্টিবায়োটিক ড্রাগের সাথে আমাদের অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হয়,
কারণ ব্যাকটেরিয়ার জন্য তোমার ওষুধ খেতে হবে, কারণ না হলে তুমি জাস্ট হিটটা যদি সাপ্রেস করে রাখো তখন দেখা যায় যে ব্যাকটেরিয়া আবার তোমার গ্রোথ মাল্টিপ্লিকেশন করে, আবার শরীরে ইনফ্লামেশন মেডিয়েটর তৈরি করবে, যেগুলো হিট তৈরি করবে সাথে সাথে এটা কন্টিনিউ, এটা পারসিস্ট করবে। এই জন্য তোমার দুইটাকে সাপ্রেস করার জন্য তোমার দুইটাই খেতে হবে। একদম অর্গানিজমের বিরুদ্ধে কাজ করার জন্য অ্যান্টিবায়োটিক খেতে হবে, আর টেম্পারেচার যেহেতু তৈরি হয় তার মানে এটা ইনফ্লামেটরি মেডিয়েটরস তৈরি হয়, এটাকে সাপ্রেস দেওয়ার জন্য তোমার নন স্টেরয়েডাল ইনফ্লামেটরি ড্রাগ বা অ্যান্টিবায়োটিক ড্রাগ খেতে হবে, যেটা তোমার প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন, এগুলো খেতে হবে। কেমিক্যাল পাথওয়ে অফ হিট রেগুলেটিং সেন্টার, শরীরে কেমিক্যাল পাথওয়ে বিভিন্ন মাধ্যমে হিট রেগুলেশন হয়, যেটা তোমাদের একটু আগে বললাম, হাইপোথ্যালামাস থেকে এসিটিএস আরএস হরমোন রিলিজ হয় বা টিএসএস আরএস রিলিজ হয়। এই আরএস থেকে তোমার দেখা যায় যে এটা এসিটিএস তৈরি হয় তোমার অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে, আর টিএসএস হরমোন তৈরি হয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে। এই এসিটিএস তখন তোমার শরীরে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ে, টিএসএসও শরীরে মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়ায়। মেটাবলিক অ্যাক্টিভিটি বাড়লে তখন শরীরে হিট তৈরি হয়, এটা স্বাভাবিক প্রক্রিয়া। এগুলো যখন কাজ না করে, যে তুমি মনে রাখবা শরীরে আমাদের যে দেহগড়ি বা আমাদের যে শরীরে যে নর্মাল অ্যাক্টিভিটিস, শরীর সবসময় তার নিজস্ব গতিতে, তার নিজস্ব সময়ের মাধ্যমে শরীর তোমাকে সবসময় ব্যালেন্স দেওয়ার চেষ্টা করবে, শরীর নিজেকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে। এই প্রোটেকশন দিতে গিয়ে শরীর যখন আর কোপ আপ না করতে পারবে তখনই শরীরে দেখা যায় যে প্যাথোলজিক্যাল ইনসিডেন্ট হয়, যেটা আমরা বলি রোগ। কিন্তু প্রাইমারি লেভেলে শরীর বিভিন্নভাবে চাইবে যে তোমার শরীরকে ব্যালেন্স দেওয়ার জন্য, তোমার শরীরকে প্রোটেকশন দেওয়ার জন্য। এটা হোক তোমার টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে হোক, বা ফ্লুইড ইলেক্ট্রোলাইটিস থেরাপি কন্ট্রোলের ক্ষেত্রে হোক, বা অ্যাসিড বেস ইমব্যালেন্সের ক্ষেত্রে হোক, বা পিএইচ ব্যালেন্সের ক্ষেত্রে হোক, বা শরীরে রোগ জীবাণু সংক্রমণের ক্ষেত্রে হোক, যে কোনো ভাবে হোক, শরীর ইমব্যালেন্স হওয়ার আগে শরীর তার নিজস্ব হোমিওস্ট্যাটিক মেকানিজমের মাধ্যমে তোমাকে প্রথমে ব্যালেন্স দেওয়ার চেষ্টা করবে, তোমার শরীরকে ব্যালেন্স। কিন্তু যখন এটা এক্সেস হয়ে যায় তখন দেখা যায় যে এটা শরীর আর কাজ করে না। আর এটা তোমার হতে পারে তোমার পরিবেশের উপর নির্ভরশীল, বা পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভরশীল, বা ইন্ডিভিজুয়ালের উপর নির্ভরশীল। যেমন কেউ সেম ইন্ডিভিজুয়াল দেখা যায় সেম এনভায়রনমেন্টে, দেখা যায় যে পুকুরে গোসল করে দেখা যায় ঠান্ডা লাগে, আবার দেখা যায় যে তোমার বা বৃষ্টির পানিতে ভিজে ঠান্ডা লাগে, আবার আরেকজন লোকের দেখা যায় তার কিছুই হয় না। এটা তার শরীরের ইমিউনিটি বা ডিফেন্স ক্ষমতার উপর নির্ভরশীল। এটা হলো ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন। হ্যাঁ, শরীরে রোগ হওয়ার ক্ষেত্রে তোমার অনেকগুলো ফ্যাক্টরি দায়ী। যাই হোক, যে ইনক্রিজ মেটাবলিক অ্যাক্টিভিটি এটা হরমোনাল মেকানিজমের মাধ্যমে যে জিনিসটা ঘটে। আরেকটা হয় তোমার অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে। অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট থাকে, একটা হলো রোস্টাল পার্ট আর কর্ডাল পার্ট। রোস্টাল পার্টটা শরীরে যখন হিট বেশি তৈরি হয়ে যায় তখন শরীর থেকে হিট ডিসিপিশন করে, শরীর থেকে এক্সেস হিটটা বের করে দেওয়ার চেষ্টা করে। আর কর্ডাল পার্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, শরীরে যখন হিট কমে যায় তখন দেখা যায় যে শরীরে হিটটাকে বের হইতে দেয় না, হিট কনজারভেশন করে, এটা করে হাইপোথার্মিয়ার ক্ষেত্রে কাজ করে। আবার দেখা যায় যে হাইপারথার্মিয়ার ক্ষেত্রে তখন দেখা যায় যে শরীর থেকে হিট ডিসিপিশন করে, শরীর থেকে সোয়েটিং এর মাধ্যমে, ঘামের মাধ্যমে, ফিসিস বা ইউরিনের মাধ্যমে শরীর থেকে তোমার দেখা যায় যে এক্সেস হিটকে বের করে দেওয়ার চেষ্টা করে। আবার দেখা যায় যে শরীরে যখন হিট কমে যায় তখন দেখা যায় যে কর্ডাল পার্টটা অ্যাক্টিভেশন হয় নার্ভাস সিস্টেমের। এটা শরীরে এই নার্ভাস সিস্টেম কি করে, হিট কনজার্ভ করে, শরীরে হিটটাকে জমায় রাখে। যেমন শীতের সময় এটা করে, যেমন এখন আমরা করে থাকি। তাহলে এভাবে শরীরে হিট মেনটেনেন্স হয়। একটা হতে পারে তোমার কেমিক্যাল পাথওয়ে, একটা হলো তোমার হরমোনাল মেকানিজমের মাধ্যমে, আর একটা হলো তোমার নার্ভাস সিস্টেমের মাধ্যমে। এগুলো হলো বেসিক জিনিস, এটা যদিও পরীক্ষার সময় আসবে না, কিন্তু কেমনে এই ফিজিওলজিক্যাল মেকানিজমটা যদিও তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো, স্যাররা ভালোভাবে পড়াইছে, কিন্তু আমাদের এখানেও পড়ার আগে আমি জাস্ট একটু আলোচনা করলাম যাতে তোমাদের বিষয়টা একটু ঝালাই করে নিতে পারো, যে শরীরে হিট রেগুলেশন কিভাবে হয়, কিভাবে হিট রেগুলেশন মেনটেন হয়, এটা আর কি জানার জন্য আমরা কিছু প্রিলিমিনারি আলোচনা করলাম। এখন তোমাদের হয়তোবা 3:30টা ক্লাস আছে মনে হয়, আমি জাস্ট একটু আলোচনা করে দেই। হাইপোথার্মিয়াটা কি, যদিও একটু আগে আলোচনা করলাম। হাইপো মিনস হলো কম, হাইপার মানে হলো বেশি, হাইপো মিনস হলো কম। কোনো ওয়ার্ডের আগে যখন তোমার হাইপো হয় তার মানে হাইপো মিনস হলো কম, থার্ম মানে হলো টেম্পারেচার। হাইপোথার্মিয়া মিনস হলো ডিক্রিজ বডি টেম্পারেচার বা ডিক্রিজ টেম্পারেচার। তাহলে হাইপোথার্মিয়া ইন দ্য বডি, এটা হবে হাইপোথার্মিয়া ইজ লোয়ার দ্যান নর্মাল বডি টেম্পারেচার which occurs when excess heat is lost or insufficient heat is produced। এটা তাহলে শরীরে হাইপোথার্মিয়া কখন হবে, যখন শরীর থেকে এক্সেস
হিট লস হবে বা তোমার শরীরে ইনসাফিসিয়েন্ট হিট তৈরি হবে। হ্যাঁ, যেটা হতে পারে যেমন শরীর থেকে এক্সেস হিট লস হবে কখন, যখন এনভায়রনমেন্টাল টেম্পারেচারটা বেশি কমে যাবে। যেমন পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট, যেমন বর্তমানে তোমার পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট কম, যে টেম্পারেচার কম, যার জন্য দেখা যায় শরীর থেকে তোমার হিটটা তোমার লস হয়। আবার যদি তোমার আবার দেখা যায় যে কেউ যদি তোমার এনার্জি ডায়েট কম খায়, কার্বোহাইড্রেট ডায়েট কম খায় বা অন্যান্য যে ফ্যাট জাতীয় খাবার কম খায়, তখন দেখা যায় যে তাদের শরীরে হিট কম তৈরি হবে, যার জন্য দেখা যায় যে ইনসাফিসিয়েন্ট বা খাবার কম খেলে শরীরে হিট কম তৈরি হবে, যার জন্য শরীরে হিট ইনসাফিসিয়েন্ট হবে। একটা হলো শরীর থেকে হিট যদি কোনো কারণে এক্সেস লস হয়ে যায়, যার জন্য হাইপোথার্মিয়া হতে পারে। আরেকটা হতে পারে শরীর যদি কোনো কারণে যদি এক্সেস ইনসাফিসিয়েন্ট হিট তৈরি করে, মানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট যদি হিট না তৈরি করতে পারে, যদি তোমার ব্যালেন্সড ডায়েট যদি তুমি না খাও, এনার্জি ডায়েট যদি না খাও, সঠিক সময় যদি খাবার না খাও, তখন শরীরে হিট তৈরি করতে পারে না বা হবে শরীর থেকে এক্সেস হিট লস হবে, বিশেষ করে এনভায়রনমেন্টাল কন্ডিশনের জন্য। যখন এনভায়রনমেন্টের টেম্পারেচার যখন ডিক্লাইন হয়, তখন শরীর থেকে এক্সেস হিট লস হয়ে যায়। আর শরীর যখন ভিজা থাকে, তখনও দেখা যায় শরীর থেকে তোমার এক্সেস হিট লস হয়ে যায়। Neonatal hypothermia is a major cause of morbidity and mortality in newborn farm animals within few days of life. এটা সব মানুষ অথবা গরু ছাগল সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য যে নিউনেটাল অ্যানিমেল, যেগুলো নিউবর্ন অ্যানিমেলস, তাদের হাইপোথ্যালামাসটা লেস ডেভেলপ থাকে। এই জন্য দেখা যায় যে তাদের হিট রেগুলেশনটা ঠিক মতো করতে পারে না। এই জন্য দেখা যায় যে ছোট বাচ্চা বা ছোট গরুর বাচ্চা বা ভেড়ার বাচ্চা, ছাগলের বাচ্চা, এগুলো দেখা যায় যে হিট রেগুলেশন ঠিক মতো না করতে পারে, মারা যায়। যে শীতকালে বা বর্ষাকালে দেখা যায় যে গোয়াল ঘরের মধ্যে তোমার দেখা যায় যে গরুর বাচ্চা জন্ম নিয়ে নিছে, সকালে দেখা যায় যে হইতে হইতে দেখা যায় যে গরু বা ছাগলের বাচ্চা দেখা যায় যে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, জ্বর শরীর মেরে বসে থাকে, অনেক সময় দেখা যায় সর্দি শ্বাসকষ্ট দেখা দেয় এবং অল্প সময়ের মাঝে দে উইল ডাই, অল্প সময়ের মাঝে মারা যায়। এটা খুবই কমন সিনারিও ইন আওয়ার কান্ট্রি। এটা তোমার বেশিরভাগই হয় তোমার ঠান্ডার সময়, এটা বেশি হয় যদি তোমার বাচ্চা জন্মগ্রহণ করার পর ওনার যদি না দেখে, ওনারের দৃষ্টির বাইরে যদি দেখা যায় যে এরকম বাচ্চা জন্মগ্রহণ করে, আর দেখা যায় যে অ্যানিমেল যেখানে থাকে ওইখানে তোমার বেডিং ম্যাটেরিয়াল যদি তোমার ওয়ার্ম না হয়, গরম না হয়, বা ঘরের মধ্যে যদি সবসময় ঠান্ডা বাতাস আসে, তখন দেখা যায় যে ওই সমস্ত নিউবর্ন অ্যানিমেলে দেখা যায় যে তারা হিট রেগুলেশন এমনি তো কম করতে পারে, কিন্তু কম করতে পারলেও আমরা যদি পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটা যদি ওরকম দিতে পারি যে অ্যানিমেলটাকে গরম পরিবেশে রাখা, অ্যানিমেলটাকে তোমার ওয়ার্ম ক্লথ দ্বারা তোমার আবৃত করে রাখা, বা অ্যানিমেলের আশেপাশে তোমার যে গ্রাম দেশে করে থাকে যে আগুন জ্বালাই দেয়া, জ্বালাই রাখা, যা থেকে তোমার অ্যানিমেল হিট পায়, বা তাদের বাচ্চাকে তোমার গরম সেঁক দেওয়া, এগুলো যদি করতে পারি তখন দেখা যায় যে আর সমস্যা হয় না। কিন্তু এগুলো যদি প্রপারলি মেনটেন না করে, আরেকটা জিনিস হলো বাচ্চা যদি ঠিকমতো না খায়, বাচ্চা যদি মায়ের শাল দুধ না খায়, তখন দেখা যায় যে শরীরে হিট কম তৈরি হয়, যেটা কোলোস্ট্রাম বলি আমরা, যে শাল দুধ। যে সমস্ত বাচ্চা মায়ের কোলেস্ট্রাম কম খায় তাদের দেখা যায় যে হাইপোথার্মিয়া হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ কোলেস্ট্রাম তোমার শরীরে প্রচুর এনার্জি দেয়, শরীরে হিট তৈরি করে। এই সমস্ত বাচ্চাদের দেখা যায় যে হাইপোথার্মিক হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে আজকে এতটুকুই থাকুক, ইনশাল্লাহ সামনে আমরা আবার হাইপোথার্মিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের। দেখো একটা ছবি দিয়ে দিছি, যে দেখো কোল্ড স্ট্রেস, ছোট বাছুর একবারে, এগুলো কোল্ড স্ট্রেস আক্রান্ত। আর কোল্ড স্ট্রেস হলে ম্যানেজমেন্টের জন্য আমরা এই ওয়ার্ম ক্লথিং দ্বারা তোমার আবৃত করে রাখতে হবে। এটা মনে রাখবা। যাই হোক, আজকে এতটুকুই থাকুক, আমরা সামনের ক্লাসে বিস্তারিত আমরা আবার আলোচনা করব। তোমাদের কোনো কোশ্চেন থাকলে, এখন তোমাদের যদি ক্লাস থাকে তাহলে তো চলে যাবা, এখন তার বিস্তারিত জবাব দেওয়ার সময় নেই, আমরা পরে বিস্তারিত জানাই। হ্যালো, জি স্যার। জি স্যার বলতেছি তোমার কারোর যদি কোশ্চেন থাকে তাহলে তো এখন সময় নাই, তোমাদের হয়তো বা ক্লাস আছে, ক্লাস না থাকলে বিস্তারিত আলোচনা করা যেত। ক্লাস নাই স্যার এখন। নাই? কারণ তোমাদের যদি কারো যদি বুঝতে সমস্যা হয় বা তোমাদের যদি জানার কিছু থাকে তাহলে প্রশ্ন করতে পারো। কারণ তবে আমি আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, কারণ তোমাদের অনেকেরই নেট থেকে ডিসকানেক্ট হয়ে যাবা, সেজন্য আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই।
Response to roll call, please. 1. ID Injamamul Haq. Injamamul Haq aso? 2. Kamran Khan. Present, sir. Present, sir. 3. Nazmus Sakib. Present, sir. 4. Sathi Akhtar Tumpa. Present, sir. 5. Kamrul Hasan Naim. Present, sir. 6. Mim Akhtar Mo. Yes, sir. 7. Rul Amin. Yes, sir. 8. Chaudhuri Mohan Ranjan. Present, sir. 9. Mustafizur Rahman. Present, sir. 11. Hazrat Ali. Present, sir. 12. Mamunur Rashid. Present, sir. 14. Mamunur Rashid Saurabh. Present, sir. 15. Angur Ahmed. Yes, sir. 16. Rifat Redwan Mahim. Aslam. হ্যাঁ আছো মাহিম? 18. জ্যোতির্ময় রায়. Yes, sir. 19. শবনম বিনতে নুসরাত. Present, sir. 20. সাজ্জাদ মিয়া. 21. শেখ রিজওয়ানা. না শাকির রিজওয়ানা. 22. ইমরান হোসেন. Yes, sir. Present, sir. 24. মাহাদি হাসান. 26. তারিকুর রহমান. Yes, sir. 27. জুবায়ের মিয়া. Yes, sir. 28. জুবায়ের আহমেদ. Yes, sir. 29. আরবি জাহান দিশা. Present, sir. 30. আশরাফুল ইসলাম. Yes, sir. 31. আশরাফুল ইসলাম. Present, sir. 32. হরিদাস মন্ডল. Present, sir. 33. ইউসুফ বিশ্বাস. Yes, sir. 34. অভিজিৎ মন্ডল. 36. আব্দুল্লাহ আল মামুন. Yes, sir. 37. মোহাইমিন সাব্বির. Yes, sir. 38. মোশারেফ হোসেন. Yes, sir. 39. বিজয় চৌধুরী. Present, sir. 40. শরীফ হাসান মুকুট. Yes, sir. 41. সাফিয়া ইসলাম. Yes, sir. 43. আরিফুল ইসলাম. Present, sir. 44. আবু সুফিয়ান খান. Present, sir. Present, sir. 45. হালিমা আক্তার মিতু. Present, sir. 46. ফাহিম ফয়সাল. Present, sir. 47. দিলারা আক্তার. Present, sir. 48. উৎসকর. Present, sir. 50. সজল খান. Present, sir. 52. মেহেদি হাসান. Yes, sir. 53. রাসেল মাহমুদ. Present, sir. 54. মীরা রানী বদ্দ. Present, sir. 55. সাজ্জাদ হোসেন শাকির. Present, sir. 56. মাহমুদুল হাসান তামিম. Yes, sir. 57. বুলবুল আহমেদ. Present, sir. 58. রাকিন মাহমুদ. 59. অনিক সরকার. Yes, sir.
60 রেদওয়ানুল ইসলাম, Sir. রেদওয়ানুল ইসলাম আসছে না। 61 মিজানুর রহমান, 62 ইশতিয়াক হোসেন রবিন, Yes, sir. 2 Yes, sir. আরাকুজ্জামান, Yes, sir. 7 মশিউর রহমান, Yes, sir. 44 তানভীর আহমেদ সিদ্দিকী অ্যাবসেন্ট। আচ্ছা অ্যাবসেন্ট গুলো বলি পিছন থেকে। 61 মিজানুর রহমান, মিজানুর রহমান আসছে? অ্যাবসেন্ট। 58 রাকিন মাহমুদ, রাকিন মাহমুদ অ্যাবসেন্ট, পিছন থেকে বলতেছি। 34 অভিজিৎ মন্ডল, স্যার ওর নাকি নেটওয়ার্কের প্রবলেম স্যার, আমাকে বলছিল মাত্র কিছুক্ষণ আগে যে ওর নেটওয়ার্কের জন্য আসতে পারতেছে। না ও কি জয়েন করছিল? হ্যাঁ স্যার ক্লাসে ছিল, কিন্তু ওই হঠাৎ করে ওর আচ্ছা, একটা সমস্যা হয়েছে। ক্লাসে থাকলে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। অভিজিৎ মন্ডল। 21 সাক্ষী রেজওয়ানা, স্যার ও ক্লাসে ছিল কিছুক্ষণ আগেও। আচ্ছা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। 20 সাজ্জাদ মিয়া, সাজ্জাদ আছো? অ্যাবসেন্ট। 1 ইনজামামুল হক, অ্যাবসেন্ট। তাহলে আজকে এতটুকুই থাকুক। এখন তোমাদের কোনো ইয়ে থাকলে, প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো, না হলে আজকের ক্লাস এখানে শেষ করে দিচ্ছি। তোমাদের যদি বিস্তারিত কিছু জানতে চাও তাহলে জিজ্ঞাসা করতে পারো। স্যার লিউকোসাইট ডিগ্রানুলেশন এই জিনিসটা একটু লিউকোসাইট ডিগ্রানুলেশন হয় অ্যালার্জিক রিঅ্যাকশনে। শরীরে যখন অ্যালার্জিক সেন্সিটাইজেশন হয় লিউকোসাইট ভেঙে যায়, বিশেষ করে মাস্ট সেল, বেসোফিল, ইনসোনোফিল এগুলো ভেঙে যায়। এগুলো ভেঙে গিয়ে বিভিন্ন ধরনের ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, যেমন হিস্টামিন, হ্যাঁ, সেরোটোনিন, আর অন্যান্য ইনফ্লামেটরি মেডিয়েটরস আছে যেগুলো শরীরে অ্যালার্জিক রিঅ্যাকশন করে। এগুলো যখন শরীরে বেশি বেড়ে যায় তখন শরীরে অ্যালার্জিক সেন্সিটাইজেশন হয়, অ্যালার্জি হয়, যার জন্য শরীরে দেখা যায় যে বিভিন্ন জায়গায় চুলকানি হয়, রেড র্যাশ হয়, চাকা চাকা হয়ে যায়। এখান থেকে দেখা যায় যে অ্যানাফাইলেকটিক শক হয়, অ্যানাফাইলেকটিক শকে অ্যানিমেল মারা যেতে পারে। কিন্তু ডিগ্রানুলেশন বলতে যে শরীরের ইমিডিয়েট অবস্থায় যদি তোমার স্টেরয়েড দেওয়া হয় তখন দেখা যায় যে ডিগ্রানুলেশনটা ওরকম হয় না, কিন্তু আবার যখন এক্সেস অবস্থায় তখন আবার অ্যাডভার্স রিঅ্যাকশন হতে পারে, এটা বলছে আর কি। কিন্তু এই ডিগ্রানুলেশন এটাই যে শরীরে বিশেষ করে লিউকোসাইটিক ডিগ্রানুলেশন বলতে এখানে মেইনলি বলা হয়েছে যে তোমার এই যে মাস্ট সেল, ইওসিনোফিল, বেসোফিল যেগুলো অ্যালার্জিক রিঅ্যাকশনের ক্ষেত্রে এই সেলগুলো বেড়ে যায়, ব্লাড সেলগুলো বেড়ে যায়। তুমি দেখো তুমি যদি ডাক্তারের কাছে যাও ইনভেস্টিগেশন রিপোর্টে বলবে যে আপনার সিবিসি কাউন্ট করে নিয়ে আসেন, কমপ্লিট ব্লাড কাউন্ট, তখন দেখা যায় যে তোমার যদি শরীরে যদি অ্যালার্জি থাকে তখন দেখা যায় যে বেসোফিল, ইওসিনোফিল, মাস্ট সেল কাউন্ট এগুলো বেড়ে যায়। আর একটা টেস্ট থাকে আইজিই অ্যান্টিবডি টেস্ট। আইজিই হলো অ্যালার্জিক অ্যান্টিবডি। শরীরে যখন অ্যালার্জি বাড়ে তখন আইজিই অ্যান্টিবডি লেভেল বেড়ে যায়। এগুলো দ্বারাই শরীরে অ্যালার্জিক টেস্ট করা হয়। এখন বুঝছো তো যে মাস্ট সেল ডিগ্রানুলেশন কি? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমি শেষ করে দিচ্ছি, তোমাদের রেকর্ডিংটা আমি পরে পাঠাই দিব। স্যার কোলাপস বলতে কি বোঝায়? কলাপস মানে বন্ধ হয়ে যাওয়া আর কি, বন্ধ হয়ে যাও। সার্কুলেটরি কলাপস। কোয়াগুলোপ্যাথিস। হ্যাঁ, কোয়াগুলোপ্যাথিস। কোয়াগুলোপ্যাথিস মানে হলো কোয়াগুলেশন ডিফেক্ট। কোয়াগুলেশন ডিফেক্ট যে শরীরে কোনো জায়গায় যখন কেটে যায় তখন ওই জায়গাতে তো শরীরে আমাদের যে থ্রম্বোসাইট আছে যেটাকে আমরা বলি প্লাটিলেটস, ওটা দেখা যায় যে শরীরে এটা দেখা যায় স্বাভাবিকভাবে এটাকে আবার জমাট বাঁধতে সহায়তা করে। নরমালি তুমি ওষুধ না খেলেও বা তুমি যে কোনো জায়গায় কিছু না লাগাইলেও দেখা যায় যে এমনি শরীরে জমাট বেঁধে যায়। কিন্তু কোয়াগুলোপ্যাথিস হলে তখন দেখা যায় কোনো জায়গায় যদি কোনো কারণে কেটেও যায় বা ব্লাড ভেসেলের ইন্টিগ্রিটি লস হলে তখন দেখা যায় যে কন্টিনিউয়াসলি ওই জায়গাতে ব্লিডিং হতে থাকে। ওটার কারণ কি জন্য ব্লিডিং হয়? তো শরীরে যে প্লাটিলেটস আছে বা থ্রম্বোসাইট আছে এগুলো ডিসফাংশন হয়, এগুলো ঠিকমতো কাজ করতে পারে না। যে টক্সিমিয়া হলে তখন এই সমস্যাগুলো হতে পারে, যে শরীরে কোনো জায়গায় কেটে গেলে এরকম তোমার ইনক্রিজ ক্লটিং টাইম, ব্লিডিং টাইম বাড়ে, যেটা শরীরে কেটে গেলে সবসময় কন্টিনিউয়াসলি ব্লিডিং হইতে থাকে, যার জন্য এনিমেল দেখা যায় শরীর দুর্বল হয়ে যায় বা শরীরে এনিমেল উইক হয়ে যায়, বা অনেক সময় বেশি রক্ত লস হলে এনিমেল মারাও যেতে পারে।
এটাকে বলছে কোয়াগুলোপ্যাথিস আর কি, মানে কোয়াগুলেশন ডিফেক্ট। কোয়াগুলেশন ডিফেক্টে কোয়াগুলোপ্যাথিস, প্যাথিস মানে রোগ, মানে কোয়াগুলেশনের সমস্যা, যে শরীরে যে ব্লাড সেল আছে প্লাটিলেটস, থ্রম্বোসাইট, এটা দেখা যায় যে কোয়াগুলেশন ঠিকমতো করতে পারে না। যদিও কোয়াগুলেশনের জন্য আরো অন্যান্য ফ্যাক্টর আছে, যে থ্রম্বিন, প্রোথ্রম্বিন, ক্যালসিয়াম, হ্যাঁ, এগুলো তোমার কাজ করে। তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো যে কোয়াগুলেশন কিভাবে শরীরে কোয়াগুলেশন কিভাবে হয়, এই আর কি। যে টক্সিমিয়া সেপ্টিসিমিয়া হলে অনেক সময় কোয়াগুলেশন প্যাথিস হয়, যার জন্য দেখা যায় যে শরীরে কোনো জায়গায় কেটে গেলে তখন দেখা যায় যে কোয়াগুলেশন টেন্ডেন্সি থাকে। এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে শরীরে মিউকাস মেমব্রেনের নিচে রক্তের ছোপ ছোপ দাগ দেখা যায়, রক্ত দেখা যায়, কারণ ওইখানে কোয়াগুলেশন ডিফেক্ট হয়। বুঝছো? জি স্যার। স্যার হুম। স্যার অনেক সময় ফেসবুক গ্রুপে দেখি যে স্যার সিমটম ওয়াইজ ট্রিটমেন্ট দিচ্ছে, কিন্তু স্যার 4 দিন 5 দিন ঠিক আছে, কিন্তু তারপরে আবার ডিজিজটার আউটব্রেক হয়েছে স্যার। এই ক্ষেত্রে কি কারণ হতে পারে? আউটব্রেক ওরকম না, আউটব্রেক তো অন্য জিনিস, মানে 3-4 দিন ভালো থাকে পরে আবার এটা হচ্ছে তোমার তোমার জায়গা মতো তুমি চিকিৎসা দিতে পারো না। যেমন তুমি জ্বরের কথাই বলো, যেমন জ্বর হয়েছে আমরা শুধু প্যারাসিটামল খেলাম, প্যারাসিটামল খেলে তোমার টেম্পারেচারটা তোমার সাবসাইড হয়ে থাকলো, টেম্পারেচারটা কমে গেল, কিন্তু জ্বর আসলে কিসের জন্য হয়েছে তুমি এটার বিরুদ্ধে কিছুই দিলা না। যদিও ভাইরাল ইনফেকশনের ক্ষেত্রে এমনি 2-3 দিন পরে ভালো হয়ে যায়, 3 দিন পরে, যে ওষুধ খাইলেও 3 দিন, না খাইলেও 3 দিন। কিন্তু যদি শরীরে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, যেমন টাইফয়েড বা প্যারাটাইফয়েড এরকম যদি হয়, বা অন্যান্য লোকালাইজড ইনফেকশনের জন্য বা পাইজেনিক ইনফেকশনের জন্য শরীরে জ্বর হয়, এই ক্ষেত্রে তোমার ওই জিনিসটাকে আগে চিকিৎসা করতে হবে, যে কি জন্য তোমার শরীরের টেম্পারেচারটা বাড়তেছে। শুধুমাত্র প্যারাসিটামল খেলে তো হবে না। ধরো এটা দিয়ে উদাহরণ দিলাম যে তুমি যদি প্যারাসিটামল খাও, প্যারাসিটামল তুমি 3-4 দিন খেলে তোমার দেখা যায় যে জ্বর থেমে থেমে আসে, আবার ওষুধ খেলে আবার কমে যায়, কিন্তু শরীরে জীবাণু যেহেতু থেকে যায় তখন পরবর্তীতে দেখা যায় আবার জ্বর হতে পারে। কিন্তু তুমি সাথে যদি অ্যান্টিবায়োটিক খাও, যদিও অ্যান্টিবায়োটিক সাথে সাথে খাওয়া ঠিক না, কিন্তু পরিস্থিতি বুঝে তোমার অ্যান্টিবায়োটিক খেতে হবে। যদি অ্যান্টিবায়োটিক খাও তখন দেখা যায় জীবাণুর বিরুদ্ধে কাজ করবে, জীবাণু গ্রোথ মাল্টিপ্লিকেশন নষ্ট হয়ে যাবে বা জীবাণু ধ্বংস হয়ে যাবে অ্যান্টিবায়োটিক দিলে খেলে, তখন দেখা যায় যে তোমার আর ওই সমস্যা দেখা দিবে না। তেমনি ভাবে তোমার বিভিন্ন রোগের ক্ষেত্রে তুমি যদি সিমটোমেটিক ট্রিটমেন্ট যাওয়া, বা তোমার কাশির ক্ষেত্রে, যে আমরা জানি যে তোমার বাসক পাতা, তারপর ইয়া পাতা, যেগুলো ইয়ে করে সেঁচা খাইলে তোমার দেখা যায় যে কাশি কমে, এটা ঠিকই আছে, এটা হার্বাল ওষুধ মেডিসিন, এটা কিছুটা রিলিফ করবে। কিন্তু তোমার কাশিটা যে জন্য তোমার, এটা হতে পারে ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন, এর জন্য তুমি যদি ওষুধ না খাও তাহলে তো দেখা যায় যে জাস্ট এটা সিমটোমেটিক্যালি তোমাকে এটা রিলিফ দিবে, কিন্তু আবার এটা পরবর্তীতে আবার এটা বৃহৎ আকারে, যদি তোমার লাং ইনফেকশন হয়ে যায় তখন দেখা যায় বৃহৎ আকারে দেখা দিবে। এরকম প্রত্যেকটা ইয়ার ক্ষেত্রে তুমি সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে তখন দেখা যায় সিমটোম ওয়াইজ তোমার এটা কাজ করবে, কিন্তু যে জীবাণুর জন্য তোমার এটা হয়েছে ওইটার বিরুদ্ধে যদি তুমি ওষুধ না দাও তখন দেখা যায় যে এটা আরো অ্যাগ্রাভেট করবে পরবর্তীতে। এটা তোমার যে কোনো চিকিৎসার ক্ষেত্রে। এই জন্য আমরা সিমটোমেটিকলি ট্রিটমেন্ট করলেও আমরা দেখতে হবে যে এটা আসলে কি জন্য হয়েছে। আমরা এটা এখন তো তোমরা বুঝতে পারবা না, তোমরা যখন এক্সপার্ট হবা যে কোনো একটা রোগ কি কারণে দেখা দেয়, এটা সিমটম ওয়াইজ আমরা ট্রিটমেন্ট দিলেও দেখবা যে সাথে আমরা স্পেসিফিক ট্রিটমেন্টও সাথে দিয়ে দিই। স্পেসিফিক ট্রিটমেন্ট দিয়ে দিলে তখন দেখা যায় যে ওই সিমটমের ট্রিটমেন্ট সাথে স্পেসিফিক ট্রিটমেন্ট দিলে তখন ওই জীবাণুর বিরুদ্ধে কাজ করে। যেমন এরকম এরকম আমাদের কাছে অনেক সময়, যেমন কালকেও আমাদের এক ছাত্র ফোন দিছিল, স্যার এটা তো জ্বরের ওষুধ দিলাম কোনো ভালো হইতেছে না, অ্যান্টিবায়োটিক দিছি ভালো হইতেছে না, প্যারাসিটামল 7 দিন খাওয়াইছি তো কমতেছে না। তখন এটা বুঝে নিলাম যে এটা ব্যাকটেরিয়াল ফিভার না, তো এটা মোটামুটি ধারণা করে নিয়েছিলাম এটা প্রোটোজোয়াল ফিভার। তখন আমি বলে দিলাম যে তুমি অ্যান্টি প্রোটোজোয়াল ইনজেকশন দাও, যে বাজারে বেবিনিল আছে, বেরিনিল আছে, একটা ডোজ ইনজেকশন দিলে আর সাথে অক্সিডাক্টাসাইক্লিন 3 দিন ইউজ করো। তো বলো যে পরশুদিন আবার ফোন দিছে, কয় স্যার ওটা তো ভালো হয়ে গেছে, এখন এটা দুর্বল। তার মানে এটা ও আগে যখন চিকিৎসা দেওয়া হয়েছিল তখন এটা ঠিক মতো এটা ধরতে পারে নাই, হ্যাঁ, রোগটা ঠিক মতো না ধরতে পারে ও অ্যান্টিবায়োটিক চিকিৎসা দিচ্ছে। কিন্তু এটা যদিও এটা স্পেসিফিক ট্রিটমেন্টটা তোমার এটা কজাল এজেন্ট ডিটেকশন করার মাধ্যমে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু অনেক সময় পারিপার্শ্বিক অবস্থা দেখে বোঝা যায় বা 2-3 দিন চিকিৎসা দিলে বোঝা যায় যে এটার আসলে ওই রিলেটেড রোগ না, তখন এটা তোমার অনেক সময় ওষুধ চেঞ্জ করে দিতে হয়। এটা তোমার আস্তে আস্তে তুমি যখন এক্সপার্ট হবা তখন এটা বুঝতে পারবে। থ্যাংক ইউ স্যার।
আর কারো কোশ্চেন আছে? স্যার একটা লাইন আছে গত দিনের ক্লাস থেকে যে ডিক্রিজ পারফিউশন অফ পেরিফেরাল টিস্যু লিডিং টু শক, মানে এটা একটু পারফিউশন বলতে আমি বলছি তোমাদের যে পারফিউশন বলতে কোন জায়গায় মানে ব্লাড যদি তোমার ব্লাড সার্কুলেশনটাকে বলছে পারফিউশন, যে পেরিফেরাল সার্কুলেশনে যদি ব্লাড যদি কম যায় তার মানে টিস্যুতে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই কম হবে। অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই কম হলে তখন দেখা যায় যে টিস্যুতে সেলে মেটাবলিজম কম হবে। সেলে মেটাবলিজম কম হলে তখন সেল মারা যাবে, সেল দুর্বল হয়ে যাবে, হ্যাঁ, অ্যানারোবিক অক্সিডেশন হবে, যার জন্য দেখা যায় যে এনিমেল দুর্বল হয়ে পড়বে। এই জন্য বলছে ডিক্রিজ পারফিউশন লিড টু হাইপোভলিমিক শক বা শক। ডিক্রিজ পারফিউশন বলতে ডিক্রিজ ব্লাড সার্কুলেশন, যে ব্লাড সার্কুলেশন যদি পেরিফেরিতে যদি কম যায় তার মানে অক্সিজেনেটেড ব্লাড কম সাপ্লাই হবে, যার জন্য দেখা যায় যে পরবর্তীতে সেল মারা যাবে ডিউ টু ল্যাক অফ অক্সিজেনেশন, মেটাবলিজম এবং তোমার ডিক্রিজ মেটাবলিজম, আর আলটিমেটলি অ্যানিমেল উইল ডাই ডিউ টু শক। এখানে এটা মেইনলি বলা হয়েছে যে হাইপোভলিমিক শক, শরীর থেকে যদি ফ্লুইড বা রক্ত যদি লস হয় তখন দেখা যায় যে এই ধরনের সমস্যা দেখা দেয়। থ্যাংক ইউ স্যার। Okay. আর কারো কোশ্চেন আছে? আচ্ছা, কারো কোশ্চেন না থাকলে তাহলে আজকে এতটুকুই থাকুক, তোমরা আবার পড়ো, আর আমি তো ভিডিওটা পাঠিয়ে দিব তোমাদের মেইলে, যদি না বুঝো তাহলে আবার পরের ক্লাসে জিজ্ঞাসা করো। এরকম তোমার সময় থাকলে তোমাদের আলোচনা করতে সুবিধা হয়। যদি আরেকজন স্যারের ক্লাস থাকে তখন দেখা যায় যে দরপর করে ক্লাস শেষ করে অন্য একটা ক্লাসে যেতে হয়, তখন দেখা যায় তোমরা কিছু না বুঝলেও দেখা যায় যে এটার সম্বন্ধে আর বিস্তারিত আলোচনা করা যায় না। যাই হোক, আজকে একটু আলোচনা করা গেল, তোমরা আবার এই জিনিসটা ভালোভাবে পড়বা। ঠিক আছে, ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার।